Department of Life and Literature, Gallaudet University, to the Gurudev Ghosh Memorial Lecture 2024. This is an annual event for all of us, has been going on for quite some time now. And this year we are having it on 22nd of November instead of 30th of November, because we have with us Jayali, who has kindly agreed to talk to us, and we look forward to this session. Without further ado, I would request my colleagues, Professor Sucheta Bhattacharya and Professor Shantanu Rajput, coordinators of the event, to take over. Sucheta, please come. Good afternoon, everybody. And আমি বাংলাতেই বলছি। আজকে রামকুমার বাবু আর জয়াদিকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। কিছু ফর্মালিটিস আছে, তারপর আমরা জয়াদির বক্তব্য শুনব। তার আগে আমি শ্রেয়সীকে একটু অনুরোধ করব যে ফুল দিয়ে আমাদের একটুখানি একটু সামনে আসবেন। আমি একটু অভিক মজুমদারকে একটুখানি আহ্বান জানাবো, যার নামে এই মেমোরিয়াল লেকচার, তার সম্বন্ধে যদি একটু কিছু। ধন্যবাদ। সাধারণভাবে 30শে নভেম্বর, যেদিন বুদ্ধদেব বসুর জন্মদিন, সেদিন এই স্মারকপত্রিকার আয়োজন করা হয়। কিন্তু এবছরে আমরা খানিকটা জয়াদির কারণেই এগিয়ে এনেছি। বুদ্ধদেব বসু আমরা সবাই জানি যে আমাদের বিভাগের সঙ্গে বুদ্ধদেব বসুর সম্পর্ক ওতপ্রোত। তার কারণ হচ্ছে বুদ্ধদেব বসু এই বিভাগ তৈরি করেছিলেন, এবং এই সভাকক্ষে যেখানে আমরা বসে আছি, যে অনুষ্ঠান হচ্ছে, সেটার নামটাও তারই নামে, বুদ্ধদেব বসু সভাঘর। বুদ্ধদেব বসু জন্মেছিলেন 30শে নভেম্বর 1908, আর চলে গেছেন 1974 সালে 18ই মার্চ। বুদ্ধদেব বসু নানা ধরনের সাহিত্য কর্মের ভেতর দিয়ে তার জীবন কেটেছে, যেটা আমার মনে হয় তুলনামূলক সাহিত্য বিভাগের সঙ্গে তার জীবনটাকেও যেন আমরা জুড়ে পড়তে পারি। অর্থাৎ একই সঙ্গে তিনি কবি, উপন্যাসিক
গল্পকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি অনুবাদক, একই সঙ্গে পত্রিকা সম্পাদক এবং পরবর্তী প্রজন্মের কবিতার খুবই গুরুত্বপূর্ণ পাঠক। কেননা আমরা সবাই জানি যে তার পত্রিকাতে এমন কবিদের হাতে খড়ি হয়েছিল যারা পরবর্তীকালে 5-এর দশকের প্রধান কবিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম, এবং তার পত্রিকার নাম কবিতা পত্রিকা। অনুবাদক বুদ্ধদেবের কথা আশ্চর্যের বিষয় হলো যে বাঙালি চরিতাভিধান বলে একটা খুব গুরুত্বপূর্ণ বই সাধারণভাবে আমরা যখনই বাঙালিদের নিয়ে, বাঙালি লেখকদের নিয়ে আমরা ভাবি, তখনই তাদের ডিটেলস পাওয়ার জন্য বাঙালি চরিতাভিধানটাই আমরা দেখি। কিন্তু বাঙালি চরিতাভিধানে বুদ্ধদেব বসুর এন্ট্রিটা একটু লক্ষ্য করে দেখবেন, সেখানে বুদ্ধদেব বসু যে কিছু অনুবাদ করেছিলেন তার কোনো উল্লেখই নেই। আমাদের এই বাংলা সাহিত্য সংস্কৃতির যে বিপুল জগৎ, সেখানে সবচেয়ে বলা যেতে পারে অবহেলায় পড়ে আছেন অনুবাদকরা। সত্যি বলছি, আমার এক বন্ধু কিছুদিন আগে কলেজ থেকে গিয়ে প্রকাশককে বলতে গিয়েছিল যে আমি অনুবাদক, তাতে তিনি বলেছিলেন কি বাদক। ফলে অনুবাদকের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। কিন্তু বুদ্ধদেব বসু নিরবাস বিশেষত তার দেয়ার এবং ঋগ্যে অনুবাদের মধ্যে দিয়ে এবং হেদালিন এবং কালিদাস, এই যে বিপুল বিশ্বে আমাদের এক ধরনের অভ্যর্থনা করে নিয়ে গেছেন, সেটা আজও অবধি কিন্তু একটা স্মরণীয় বিষয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত তার একটা বিপুল প্রভাব আছে। বুদ্ধদেব বসু অনেকগুলো মুখ এবং প্রত্যেকটা মুখের সঙ্গে কোনো না কোনোভাবে সাহিত্যিক ক্রিয়াকলাপ জড়িত আছে। এই কলমের একজন সেনানী, তাকে আমরা আজকের দিনে প্রণাম, সম্মান এবং অভিবাদন জানাচ্ছি। এবং আমরা আশা করব যে তুলনামূলক সাহিত্য বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামী দিনেও বুদ্ধদেব বসু স্মারক বক্তৃতা এতটাই গুরুত্বের সঙ্গে চালিয়ে যাবে। যদিও উপস্থিতি আমি আরো অনেক বেশি আশা করেছিলাম, দুটো কারণই, বক্তা এবং যার নামে এই ভাষণ, দুটো কারণই, সেটা আমাদেরই কোথাও একটা ব্যর্থতা। ধন্যবাদ। ধন্যবাদ কবি। আমি এবার আমাদের আজকের সবার যিনি চেয়ার করবেন জয়াদির পত্রিকা, তার সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দিয়ে, যদিও তার পরিচয় খুব একটা বেশি যেটা দরকার আছে বলে আমার মনে হয় না, কিন্তু তবু। আর আমি এটা ইংলিশতেই পড়ছি আর কি। আবার chair today, Ramkumar Mukhopadhyay was born in Kolkata in 1956. He did his MA from the University of Calcutta and PhD from Jadavpur University. He was Secretary East and Northeast India, Sahitya Akademi, and later worked in Vishwabharati as the Director of the Publishing Department. So far he has published 9 novels, 10 collections of short stories, 2 collections of essays, 2 travelogues. He has also compiled an edited collection of 130 folk tales from 54 Indian languages titled Indian Folk Narratives, with Professor Sangita Dasgupta as a translation editor. His novels have been translated into English, Hindi, Oriya, Tamil, Malayalam, Rajasthani and other languages. Ramkumar has received Bankim Chandra Smriti Puraskar of the Government of West Bengal, Somen Chandra Smriti Puraskar of the West Bengal Bangla Academy, Anand Puraskar, Bharatiya Bhasha Parishad কৃতিত্ব সমগ্র সম্মান, গজেন্দ্র কুমার মিত্র বার্থ সেন্টেনারি অ্যাওয়ার্ড, কথা অ্যাওয়ার্ড, কুসুমাঞ্জলি অ্যাওয়ার্ড, and many more. He was president of the Bharatiya Bhasha Parishad and convener of the Bengali Advisory Board of the Sahitya Akademy. Presently, he is the president of the Sharad Samiti, an institution established in 1938 at the initiative of Rabindranath Tagore, Subhash Chandra Bose, and Shyama Prasad Mukhopadhyay. With this short introduction, I present before you the chair of our session, Dr. Ramkumar Mukhopadhyay. Ramkumar, আমি কি জয়েন করি না আপনি পুরস্কার
আমি আবার পরিচয়টা ইংরেজিতে দিচ্ছি। Joy Mitro, we are so lucky to have her here with us today. She is a versatile and prolific writer. She is a poet and translator, as well as an environmental activist. Over the past 3 decades, she has written at least 8 novels, 5 collections of short stories, 6 books of poetry, popular children's books, quite a number of them, and many more writings. And the contribution of Joyali has been how she has taught people, her readers, to love their own land and the surroundings. She has also been a prolific translator. She has translated the works of Amrita Prita, Hisham Sahani, Vaidehi, and Ajit Kaur into Bangla. In 1991, she was awarded the Anand Puruskar for Pandaman, an iconic novel in Bangla literature based on her present-day experiences as a political activist. In 1999, she was honored with the Sahitya Akademi Translation Award. She has also been honored with the Purnabanando Award from Gandhi Shanti Institute and Shanti Shaha Award from West Bengal Bangla Academy. She has been also awarded the Sahitya Akademi Bal Sahitya Puruskar in 2022 for her book Char Panchon Bondhu. In 2023, she was awarded the Sharad Sufi Puruskar. And another, thing that needs to be highlighted in her whole career, Joyali has been deeply involved in environmental activism, and Bangla Mukti Andolan is one amongst many of her initiatives. She has also been translated into Hindi, English, as well as Tamil and Korean. And with this very short and inadequate introduction perhaps, may I ask Joyali to start her talk. যারা আজকে উপস্থিত আছেন, মালবিকা ভট্টাচার্য, মালবিকা দিকে আমার প্রণাম। বাকি সকলকে আমার অনেক শুভেচ্ছা, জোহার। বুদ্ধদেব বসু সম্পর্কে আমি কখনো কিছু বলবার সুযোগ পাবো এটা আমি কোনোদিন ভাবিনি। অথচ যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা বই পড়েছিলাম কল্লোল যুগ বলে। আমার ধারণা এই হলে দুজনের বেশি পড়ুয়া নেই যারা নিজেদের সময়ের অনেক আগেকার লেখা ওই বইটা পড়েছেন। সেটা 50-এর দশকের লেখকদের নিয়ে লেখা ছিল। তাতে প্রধান যে লেখকদের নাম ছিল তাদের মধ্যে যেমন প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, বকুল নাম ছিলেন, সেরকম একটা বিরাট জায়গা জুড়ে বুদ্ধদেব বসু ছিলেন। বুদ্ধদেব বসুর কবিতা আমাদের সময়কার প্রায় সকলেই পড়তো। আর আমি যেহেতু অনেক কম বয়স থেকে কবিতা পড়তে অভ্যস্ত হয়েছিলাম, বুদ্ধদেব বসুর কবিতা বুঝতে পারি না পারি পড়তাম, কেননা ওই সংস্কারটা কোনোভাবে আমাকে ধরতে পারেনি যে কবিতার মানে বুঝতে হবে। আমার পড়তে ভালো লাগতো তাই। কিন্তু বুদ্ধদেব বসুর সঙ্গে সত্যি সত্যিকারের পরিচয় হলো
আরো অনেক পরে 82 সালে 1982 সালে আমার পরিচিত একজন ভদ্রলোক প্রায় আমার বাবার বয়সী, আর সঙ্গে আমি মাঝে মাঝে বই দেওয়া নেওয়া করতাম। একবার তার বাড়িতে যাওয়ার পরে তিনি আমাকে একটা বই ধরিয়ে দিলেন, খুব একটা বেশি মোটা নয়, কিন্তু একটা বই ধরিয়ে দিলেন, সেটা নাম মহাভারতের কথা। আমি তৎক্ষণাৎ নাকটা খুঁজে তাকে বললাম যে আমি এই রামায়ণ মহাভারত পড়তে চাই না, আমি অনুরাগের কাছে বলি। উনি বললেন তুমি এটা নিয়ে যাও, যদি নিতে পারতে দেখো, যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে আবার বলবো। 1 মাস পরে কলকাতা থেকে সেই বইটার আরেকটা কপি হাতে নিয়ে তারপরে আমি সেই বইটা পড়ি। এবং রামায়ণ মহাভারতের কথা পড়তে পড়তে আমার এত আক্ষেপ হতে লাগলো যে আমি ওই খুব ছোটবেলা থেকে যাকে বই পোকা বলে তাই ছিলাম বলে আমি কিন্তু 10 বছর বয়স হওয়ার আগে বোধ হয় পৃথিবীবাস আর কালিদাস কাশীনাথ দাসের বইগুলো রিডিং করে ফেলেছি। কিন্তু ওই 82 সালে আমার মনে হলো যে আমি তো মহাভারত পড়িনি, কিছুই জানি না মহাভারত সম্পর্কে। সেখানে এরকম অদ্ভুত একটা বই, মহাভারতের গল্পটা তো সবাই জানে, এরকম অদ্ভুত একটা চরিত্র বিশ্লেষণ, এত অসংখ্য ঘটনাকে বিশ্লেষণ করা হচ্ছে এত গুছিয়ে। বইটা 500 পাতার নয়, 200 পাতার সম্ভবত কম, কিংবা 200 পাতা। ফলে তারপর একটা নেশার মতো প্রথমে রাজশেখর বসু পড়লাম, তারপরে মনে হলো না, এটাই যথেষ্ট হলো না, অনেক ফুটিয়ে ঢুকতে হবে মহাভারতের। কালীপ্রসন্ন কিংবা সেই খান নিজের মধ্যে দুটো বই যখনই সময় পেতাম, যেখান থেকে খুলতাম সেখান থেকে যত পড়েছি তত আমার মনে হয়েছে যে একটা লতাজাল জটিল অরণ্যের ভিতরে আমি একটু একটু করে ঢুকছি। আমি বোঝবার চেষ্টা করতাম যে বিদেশিরা যারা মহাভারত পড়েন তারা কি করে এই বইটার ভেতরে ঢোকে। এত জটিল, এত পরস্পরের সঙ্গে জট পাকিয়ে থাকা চরিত্র, ঘটনা, একটা লোকের 5টা 7টা নাম। অনেকক্ষণে যখন বুঝতে পারবে যে অর্জুন আর সব্যসাচী একটাই লোক, তখন হঠাৎ কোথা থেকে ফাল্গুনি বলে আরেকটা লোক। ভীমকে যতক্ষণে বুঝতে পারবে যে আচ্ছা এই হলো এদের একটা ভাই, তারপরে হঠাৎ বৃকোদর বলে একটা লোক আছে। এইটা প্রথম আশ্চর্য ছিল। তারপরে যখন ছোট ছোট উপাখ্যানগুলো ঢুকতে শুরু করলাম, যে বড় যে মূল গল্পটা, সেটা তো সকলে মোটামুটি জানেন, বিভিন্নভাবে জানেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মতো করে বলা থেকে শুরু করে, আর খুব জটিল জায়গা থেকে, মানে যেখানে ওই বর্ধমান রাজবাটির যে সংস্করণ, সেই পর্যন্ত কত স্তরে যে এই গল্পটাকে বলা হয়েছে এবং কত স্তরে এটা বিন্যস্ত হয়েছে, কোথায় কখন জোর পেয়েছে, এইটা করতে করতে মহাভারত সম্পর্কে আগ্রহ থেকে মহাশ্বেতা দেবী প্রথম আমাকে বলেন যে একটা অদ্ভুত মহাভারত আছে, যেখানে সবগুলো চরিত্র সারাদিন তামাক দিয়ে দাঁত মাছে আর দাওয়ায় বসে বসে পড়তে পারে। এটা কি তুমি পড়েছো? না। আপনি কোথা থেকে শুনেছেন? উনি আমাকে গণেশ দেবীর নাম। আমি গণেশ দেবীর সঙ্গে কথা বললাম। গণেশ দেবী আমাকে ভগবান প্রসাদ প্যাটেলের ঠিকানা, টেলিফোন নাম্বার দিলেন আর বললেন এই বইটা সাহিত্য একাডেমি ভাষা সম্মান দিয়েছে। আপনারা বোধহয় সকলেই জানেন, সাহিত্য একাডেমি যেমন একাডেমি পুরস্কার দেন, সেরকম ভারতবর্ষের যেসব ভাষায় স্ক্রিপ্ট নেই, লিপি নেই, সেই ভাষার কোনো রচনা যদি খুব গুরুত্বপূর্ণ রচনা হয় এবং তাকে যদি ভারতীয় কোনো একটা লিপিতে রূপান্তরিত করা হয়, তাহলে সেই বই ভাষা সম্মান বলে একটা পুরস্কার পায়, যেটা সম্মানে সাহিত্য একাডেমি পুরস্কার। তো এই ভারত, হৃদয়ে ভারত, ভারত শব্দটার মানবখানি যুদ্ধের গল্প, এই বইটা ভাষা সম্মান দিয়েছিল
কোনোরকম করে এই বইটা এবং তার হিন্দি একটা প্যারাফ্রেজ এটা আমার হাতে পৌঁছে। মূলত মহাশিক্ষার উৎসাহে আমি ওটা অনুবাদ করতে প্রস্তাব দিলাম সাহিত্য একাডেমিকে এবং ওরা আমাকে অনুমতি দিলেন, বললেন আমি এর আগে আমি সম্পূর্ণ মেনে নিচ্ছি অভিজ্ঞের কথাটা, যে জানি না কেন বাংলা সাহিত্য ভারতীয় বিভিন্ন ভাষায় এত অনুবাদ হয়েছে এবং আমাদের ছোটবেলায় আমরা দেখেছি বিশ্ব সাহিত্য স্পষ্ট করে ইংরেজি থেকে বাংলায় প্রচুর অনুবাদ, কিন্তু মাঝখানে অনেক দিন অন্য ভাষার সাহিত্য বাংলায় অনুবাদ হতো না, বিশেষ করে ভারতীয় ভাষার সাহিত্য বাংলায় অনুবাদ হতো। মানে আমাদের কোনো একটা না কিছু ব্যাপার ছিল, আমরা মনে করতাম ভারতীয় সাহিত্য অনুবাদ হতো, ওটা আমাদের কিছুটা সেই যে দেই। আমি কিছু কিছু অন্য ভাষা থেকে ভারতীয় সাহিত্য আমি কিছু অনুবাদ করেছি। তার যে সারা খুব কম পেয়েছিলাম পাঠকদের খুব সবাই বলতে পারিনি। আমি সত্যি কথা বলতে আমরা প্রথম মুদ্রিত বই কিন্তু আমার নিজের লেখা কোনো বই। কৃষ্ণচন্দ্র বলে একজন যে পূর্ব বিখ্যাত লেখক ছিলেন, যিনি একসময় অল ইন্ডিয়া রেডিও স্টেশনের ডেপুটি ডিরেক্টর ছিলেন, তাঁর একটা আত্মকাহিনী আছে, আধে সফর কি পুরি কাহিনী। এই বইটা আমার হাতে আসে এবং এটা পড়তে শুরু করে আমার প্রথমেই মনে হয় যে আমার বন্ধুদের আমি এই বইটা পড়াবো। মুশকিল হচ্ছে তারা ইংরেজি বই পড়বে, তারা ফরাসি বই পড়বে, জার্মান বই পড়বে, হিন্দি বই পড়বে। এই বন্ধুদের পড়াবো বললে আমি আধে সফর কি পুরি কাহিনীটা অনুবাদ করতে শুরু করি। পরে সেটা খন্দনা প্রকাশিত হওয়ার পরে সেটা ছাপা হয়, তারপরে অবশ্য অনেকদিন ধরে সেটা নিয়ে সেটা আবার করে ছাপা হয়েছে। কিন্তু সেগুলোর অভিজ্ঞতা একটা এই বিলম্ব ভারত, এইটা আমাকে একটা অন্য ভূগোলে নিয়ে গেল। ভারতবর্ষের মধ্যে, আমার এই দেশের মধ্যে, আমার এই সমকালে একটি মানব গোষ্ঠী, একটি জাতি গোষ্ঠী যারা রাজস্থান গুজরাট বর্ডারে ছোট ছোট টিলা, যেগুলোকে ওরা বলে ডোগার, এই ডোগরিয়া ভিল বলে একটি জনগোষ্ঠী, যাদের নাম আমরা শুনেছি রাজকাহিনীতে, বিশেষ করে বহু আর বাপাজি। তাতে আমরা দেখতাম বাপাজি তো হয়তো ভিল রাজারা লিখেছেন, যুদ্ধ করছেন, কেন করছেন সেটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাপাজি তো ভীষণ বীর, কারণ তিনি ভিলদের পড়াশোনা করছেন। এই বইটা যখন পড়তে শুরু করলাম না, আমি মনে মনে নকুচানো হয়ে বারবার সেই নিহত বীরদের কাছে ক্ষমা চাইছিলাম, যাতে বাপ্পাজি দক্ষিণ করেছিলেন নিজের বীরত্ব প্রমাণ করার। কি অদ্ভুত একটা ভাবনার জগৎ, কি আশ্চর্য দর্শন, অথচ আমি তাদের সমাজ সম্পর্কে কিচ্ছু জানি না। ওই একটা মহাভারত আর ওদের একটা রামায়ণ আছে। সাহিত্য একাডেমি সদানুসায় বসত, সেই অনুবাদটাও আমার তো করতে দেবেন বলে সম্মত হয়েছে এবং আমি ভীষণভাবে চাই সেটা অনুবাদ করতে। সেটাও একটা মহা আশ্চর্য। তাতে লক্ষণকে ইন্দ্রের কন্যা সিডিউস করেন এবং লক্ষণ কেবলই ঘুমোচ্ছে, উঠে কোনো রকমে সাড়া দিচ্ছে না বলে সেই মহিলা গিয়ে, মানে সেই মেয়েটি আর কি গিয়ে তার বাবাকে নালিশ করে। ইন্দ্র এসে লক্ষণকে বন্দি করেন। লক্ষণ কোনো উপায় না পেয়ে সীতার স্বপ্নের মধ্যে দিয়ে গিয়ে খবর দেয় যে আমাকে বন্দি করে রেখেছে, তুমি আমাদের কাছে। এইবারে সীতা সৈন্য নিয়ে রামকে নিয়ে এসে লক্ষণকে উদ্ধার করেন এবং তারপরে সীতা লক্ষণের একটা অগ্নি পরীক্ষা নেন। অথচ সেই অগ্নি পরীক্ষাটার চরিত্র একটু আলাদা। সীতা লক্ষণকে একই কথা বলেন, যেটা আমরা জানি যে রাম বলছিলেন বৈদেহীকে, কিন্তু সীতা লক্ষণকে বলেন আমি জানি যে তুমি কোনো দোষ করো, কিন্তু তবু এই যে লোকেরা বিশ্বাস করছে যে তুমি ওদের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে, তুমি শুধু এইটা প্রমাণ করার জন্য
ওই জ্বলন্ত লোহার ঘরটার ভেতরে একবার ঢোকো আর বেরিয়ে এসো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। মানে আমরা যখন উইমেন্স গেজ বা মানবীয় দৃষ্টি, মানব চেতনার কথা ভাববার কথাও ভাবিনি বোধহয়, তখন একটা রামায়ণ এইরকম একটা ছবি তৈরি করছি। তো এই রামায়ণের কথাটা এলো এই জন্য যে দৃষ্টিভঙ্গি কতখানি করা, যাদের আমরা কিছুমাত্র না জেনে জঙ্গি, অনুন্নত, অসভ্য, অশিক্ষিত এইসব বলে থাকি, আমি তারা ভালো কি মন্দ, ঠিক কি ভুল সেই বিচারে যাচ্ছি না। একজন পাঠক হিসেবে বা একজন শব্দকর্মী, অক্ষরকর্মী হিসেবে আমি অভিভূত হয়ে গিয়েছি যে অন্তত 800,000 বছর ধরে একটা গাথা চলে আসছিল, আমারই দেশে কিছু লোকেরা গাইছিল, আর সেটা আমার দেশের অন্যতম প্রধান একটা মহাকাব্যের একটা অন্যরকম কিরকম অন্যরকম অর্থ। কুরুক্ষেত্রের মূল গল্পটা পৃথিবীর অন্যান্য মহাকাব্যগুলোর মতোই, তো ইলিয়াডের মতো, রামায়ণের মতো একই গল্প। একটা জমির দখল নিয়ে, জমি আমার ইচ্ছে নিয়ে দু দল লোকের মধ্যে যুদ্ধ, এবং প্রায়শই তারা পরস্পরের আত্মীয়। এবারে পৃথিবীর অধিকাংশ আদিবাসী গোষ্ঠী, পৃথিবীর আদিবাসী গোষ্ঠীরা জমির ওপরে, ধরিত্রীর ওপরে কারো মালিকানা আছে এই কথা মনে করেন না, তাদের মধ্যে এই ধারণাটা ছিল না। আপনারা অনেকে জানেন 1854 সালে যখন আমেরিকান ইন্ডিয়ান একটি জাতিগোষ্ঠী, সিয়াটল জাতিগোষ্ঠীর প্রধান, তাকে বলা হয়েছিল, ওয়াশিংটনের হোয়াইট চিফ তাকে চিঠি লিখেছিলেন যে তোমরা তোমাদের অঞ্চলটা ছেড়ে দাও, আমরা ওটা কিনে নিব আর তোমাদের একটা অন্য জায়গা দেব। তো সেই চিঠিটা, যেটা আমাদের কাছে আরেকটা প্রায় মহাকাব্যের মতো, যেটা বলা হচ্ছিল তোমরা যখন বলো তোমরা কোনো জায়গা কিনতে চাও, আমরা তার মানে বুঝতে পারি না, এই মাটিটা আমরা তৈরি করবো, কি করে আমরা এটা বিক্রি করবো, অথবা তোমরা সেটা কিনবে। সাঁওতালদের কোনো ধারণাও নেই, ছিল না। মুন্ডা যখন উড়িষ্যায় আন্দোলন চলছিল নেমকে নিয়ে, তখন মুন্ডারি মানুষদের একটা বড় অংশ তারা বারবার এই কথা বলছিল সাংবাদিকদের সামনে যে তোমরা কেমন করে বলো যে তোমরা মাটি কিনবে, মাটি তো তুমি বানাওনি, ভগবান সব বানিয়েছে, আগে ধরতি বানিয়েছে, পাহাড় বানিয়েছে, জঙ্গল, গাছ, জন্তু জানোয়ার সব বানিয়ে একেবারে শেষে মানুষকে বানিয়েছে রখওয়ালা করে। তুমি এখানে থাকতে পারো কিন্তু বিক্রি করতে পারো না, তুমি এটার মালিক নও। তো এই যে ধারণাগুলো খুব স্বাভাবিকভাবে সেই মানুষরা যখন মহাভারতের গল্প বলছেন, তখন ওই মহাভারতের মূল জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ানো, ওর মধ্যেও একটা আখ্যান আছে যে কৃষ্ণ এসেছেন এবং কৌরবরা তাকে বলছে যে কৃষ্ণ তুমি এসে পৃথিবীটা ভাগ করে দিয়ে যাও, না হলে আমরা ঠিক গুছিয়ে শাসন করতে পারছি না। কিন্তু যখন কৃষ্ণ নারদকে নিয়ে আসেন, তখন কৌরবরা সমাজরা সবাই মিলে বসে ভীষণ মন দিয়ে আশা করছিলেন। কৃষ্ণ বা নারদকে ঘুরিয়ে নিয়ে এসেছেন যে ওখানে গেলে ওরা খুব ভালো ভালো খাওয়াবে, ওরা রাজা চলে। নারদ এসেছে, কৃষ্ণকে বলছেন যে আমরা এসেছি, কেউ শুনছেও না, ওদিকে তাকাচ্ছেও না।
দুবার তিনবার করে যখন বলেছে আমরা এসেছি, তোমরা যে বললে মাটি ভাগ করতে, তখন খেলায় কেন বাধা দিচ্ছিস বলে বিরুদ্ধে পিটিয়ে দাঁড়িয়ে। তখন কৃষ্ণ গেলেন পাণ্ডবদের কাছে। পাণ্ডবদের মধ্যে কুন্তি আছেন, কুন্তি ভীষণ বুদ্ধিমতী। কুন্তি কৃষ্ণকে আপ্যায়ন করে বসালেন এবং তার ফলে কৃষ্ণ ভাগ করার সময় ভালো ভালো অংশগুলো পাণ্ডবদের নামে লিখে। কৌরবরা হচ্ছে ৭৮ ভাই। এবং বারবার আমরা প্রজাদের কাছ থেকে যেসব কথা পাচ্ছি তাতে দেখছি কৌরবদেরই লোকেরা পছন্দ। পাণ্ডবরা ভীষণ নির্ভত, অত্যাচারী, হতে পারে ভগবান ওদের দিকে আছেন, মানে কৃষ্ণ ওদের দিকে আছেন, কিন্তু কৌরবরা শাসক হিসেবে তাদের কাছে একজন কুমোর, সে মা দিয়েছেন, সে গিয়ে বলে যে আমি একটু ক্ষেত করবো, আমাকে একটু জমি দেবে। তো ওরা বাসা খেলতে খেলতে বলে হ্যাঁ জান, অত জমি পড়ে আছে, নিয়ে যা। ওই জমির সঙ্গে তো একটা সারও লাগবে, সার গাদা, বলে যা ওখানে গাড়ি আছে, যে গাড়িটা ইচ্ছে যতটা সার গাদা থেকে সার তোলা ইচ্ছে নিয়ে চলে। এই যে মাটি এ আমরা দেখবো পরে পরিত্যক্ত কর্ণকে এরা খুঁজে পায় ওই সার গাদার ভেতর থেকে। কেননা কুন্তি কর্ণের জন্ম দিয়ে তাকে মাটির ভেতরে রেখে ধরিত্রীকে বলেছিলেন যে সূর্য তো আমার সাথে অন্যায় করেছেন, আমি কিছু বোঝার আগে সূর্য এই সন্তানের জন্ম দিয়েছেন, আমার তো নিন্দা হবে, তাই জন্য আমি একে তোমার কাছে গচ্ছিত রাখলাম, আমার দায় শেষ, এবার তোমার দায় শুরু। তো সেই কর্ণকে খুঁজে পাবেন পরে এই যারা রাধা আর সুর দুজনে যারা গেলেন সারা। মানে ফলে কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি একটুখানি পড়ি, হ্যাঁ আমার ভয় হচ্ছে যে যেহেতু এই বইটা গত ২ বছর ধরে আর পাওয়া যাচ্ছে না, অনেকেরই কোথায় পড়া নেই, তো আমি একটুখানি কি করবো। কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা, এই বইটা ২৫০ পাতার বই। এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা শেষ হয়ে যাচ্ছে ১৪ লাইনে। কীর্তিস্তম্ভের সামনে একদিকে পাণ্ডবরা আর অন্যদিকে ৭৮ ভাই কৌরব। রিমঝিম বৃষ্টি ধারার মতো অবিরল বানের বর্ষা হচ্ছে, বিদ্যুতের মতো ক্ষণে ক্ষণে তলোয়ারের চমক। কৌরবরা ৭টি গ্রহ রচনা করেছে, কিন্তু বীর অভিমন্যু প্রতিদিন একটি করে গ্রহ ভেদ করছে। প্রথম দিন জল ঘর, দ্বিতীয় দিন সোনার ঘর, এরকম গাজরগুলোর মতো কচকচ করে কাটা পড়ছে কৌরবরা। বুকে তা দিতে দিতে ক্রোধে অগ্নিতুল্য বালারিম্মত হচ্ছে অভিমন্যুর নাম। মানে আমি ওকে অভিমন্যু বলে উল্লেখ করেছি আমার বাঙালি পাঠকদের কথা ভেবে, কিন্তু বেশিরভাগ সময় ওর নাম উল্লেখ করা হচ্ছে বালারিম্মত, মানে সাহসী বালক। মুখে তা দিতে দিতে ক্রোধে অগ্নিতুল্য বালারিম্মত কাঁসার কোঠার পর থেকে পেতলের কোঠা ভেদ করে ধেয়ে যাচ্ছে ধরের উপর ধর আর ছিন্ন মুন্ডের উপর ছিন্ন মুন্ড স্তূপ হয়ে উঠছে। প্রথম বর্ষার প্রবল বাতাসের মতো জোরে বালা ৬ষ্ঠ গ্রহ ভেদ করে কৌরবদের নির্মূল করে দিয়েছে। পাণ্ডবরা কখনো গদাযুদ্ধ করছে, কখনো তলোয়ার চালাচ্ছে। বালারিম্মত কুরুক্ষেত্রের একপাশে সরে দাঁড়িয়ে ধনুকের উপর থুতনি রেখে দেখছিল কিভাবে ক্রোধের উন্মত্ত ভীম হাঁপাতে হাঁপাতে শত্রু সংহার করছে। একসঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান কৃষ্ণ সমস্তক্ষণই বালারিম্মতকে শেষ করার সুযোগের অপেক্ষায় ছিলেন। এখন সেই কাজ করার জন্য তিনি ইঁদুরের রূপ ধারণ করলেন। ইঁদুর গিয়ে ধনুকের মাথায় চিবুক রেখে দাঁড়িয়ে এক মনে যুদ্ধ দেখতে থাকা বালার ধনুকের গুণে রশিটা কেটে দিল। ধনুকের ছিলা ছিটকে সোজা হয়ে গেল আর বালার মাথা ছিটকে গিয়ে পড়ল অনেকখানি দূরে। বালারিম্মত মরে গেল। ভগবান পৃথিবীতে অন্যায় কাজ করলেন। একদিকে ৭৮ কৌরবের নিধন হলো, অন্যদিকে অভিমন্যুর বীর গতি প্রাপ্ত হলো। মাঝখানে কীর্তিস্তম্ভ উজ্জ্বল হয়ে রইল।
হুঙ্কার দিচ্ছে যারা, তাদের মঙ্গল হোক, যুগ চলে যায় আর কাহিনী এগিয়ে চলে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। তাহলে কি আছে পুরো বলতে? কোথাও কোথাও আমি এটা বলবো না যে এটা মূল রামায়ণ, মানে মূল মহাভারতের, কেননা কোনটা মূল আমরা তো জানি না। এটা মহাভারতের আরেকটা পাঠ। খুব জোর ধরে এটা বলতে পারি ব্যাসের মহাভারত বা আমাদের পরিচিত মহাভারত আর অন্য আরেকটা মহাভারত, যেটার সঙ্গে আমাদের নতুন পরিচয় হলো। এর দেবদেবতারা কিন্তু আমরা দেখছি আমাদের পরিচিত মহাভারতের থেকে পুরনো, কেননা এখানে ইন্দ্র একজন প্রধান দেবতা। আর কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন নেই, অর্জুন নেই, সিনেই। কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করছে ওই প্রতিদিন গাজরের মতো কসরত করে কৌরব কেটে ফেলা অভিমন্যু। এবং অভিমন্যু যদিও সে বালক, কিন্তু ইন্দ্রের ইন্দ্রাণী, ইন্দ্রের সঙ্গে ঝগড়া করে তাকে কাপুরুষ বলে মরতে চলে গেলে অভিমন্যু তাকে ঘরে নিয়ে তুলছে কঙ্কন। ইন্দ্র হচ্ছেন প্রধান দেবতাদের মধ্যে একজন। এইসব অদ্ভুত অদ্ভুত উপাখ্যান এই বইটার মধ্যে আছে। এটা ঋগ্বেদের চেয়ে প্রাচীন, না ঋগ্বেদের সময়কাল, নাকি তার পরবর্তী? এরকম অসংখ্য প্রশ্ন আমার নিজের মনের মধ্যে দাঁড়িয়েছে। বালা অভিমন্যু মারা যাওয়ার পর যখন অর্জুন ফিরে আসে, তখন অর্জুন শোকে অস্থির হয়ে গিয়েছে। সে কিছুতেই আর শোক সামলাতে পারছে না। সে বাড়িতে 2-3 দিন কাঁদবার পরে তৃতীয় দিনে শ্মশানে চলে যাচ্ছে, শ্মশানে গিয়ে কাঁদছে। এবং সেখানে একদিন কাঁদবার পরের দিন শ্মশান অভিমন্যুর গলায় অর্জুনকে বলছে, তুমি কেন রোজ রোজ এখানে এসে কাঁদছো? আমার জন্য কাঁদছো? কেননা আমি যখন বেঁচে ছিলাম তখন আমি তোমার ছেলে ছিলাম, আমি যখন বেঁচে ছিলাম তখন আমি তোমার ছেলে ছিলাম। এখন তো আমি মৃত, মৃতের সঙ্গে জীবিতের কোনো আত্মীয়তা হয় না। এই লাইনটা পৌঁছে না আমি স্তম্ভিত হয়ে থাকি খানিকক্ষণ। কেননা আমার মনে পড়ে অনেক ছোটবেলায় রামমোহনের কোনো জীবনীতে পড়েছিলাম। রামমোহন যখন পড়াশুনো করবার জন্য, হিন্দুশাস্ত্র পড়বার জন্য কাশীতে গিয়েছিলেন, এটা উল্লেখ করা ছিল যে উনি বেদের সেই মন্ত্রটা খুঁজে বার করেন যেটা বিকৃত করে দিয়ে সতীদাহ প্রথা সমাজে প্রচলিত হয়। আর আমি কবিতা পড়ার জন্য মাঝে মাঝে ঋগ্বেদ পড়ি। তো ঋগ্বেদে একবার আমিও সেই শ্লোকটা খুঁজে পেয়েছিলাম। ঋগ্বেদের যে সবচেয়ে পুরনো অংশ দশম মণ্ডল, দশম মণ্ডলের শ্লোকটায় পরিষ্কার বলা হচ্ছে যে যে মৃত তার সঙ্গে যে জীবিত তার কোনো সম্পর্ক নেই। মৃত লোকটির সামনে দাঁড়িয়ে তার স্ত্রীকে বলা হচ্ছে, তুমি যার জন্য মাথায় ধুলো লাগিয়ে কাঁদছ, সে যখন বেঁচে ছিল তখন সে তোমার আত্মীয় ছিল, এখন সে মৃত, তার সঙ্গে তোমার কোনো আত্মীয়তা নেই, তুমি বাড়ি যাও। আর সেই মেয়েটির আত্মীয়দের বলা হচ্ছে যে যেহেতু মৃত লোকটির সঙ্গে মেয়েটির কোনো আত্মীয়তা নেই, তোমরা একে সালঙ্কারা অগ্রে স্থাপয়ে বাড়ি নিয়ে যাও। এইবারে মনে করুন দেবনাগরী স্ক্রিপ্টে অগ্রে তো আমাদের রসলার মতোই এগিয়ে আসে, গয়ে পড়ে, সামনে এগিয়ে আসে, দেখা হবে। এটার মাথাটা যদি একটু মুড়ে দেওয়া যায় তাহলে ওটা ন হয়ে যায়, তাহলে কিন্তু ওটা সালঙ্কারা অগ্নে স্থাপয়ে। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়, কিন্তু তার চেয়েও আমাকে স্তম্ভিত করেছিল এই বইটা পড়বার সময় যে ঋগ্বেদের এই সূত্রটা অবিকল আমি শুনতে পাচ্ছি ভীমদের এই মহাভারতে। অর্জুনকে বলা হচ্ছে, তার পুত্র বলছে যে তুমি বাড়ি চলে যাও, কেননা আমি যখন বেঁচে ছিলাম তখন আমি তোমার পুত্র ছিলাম, জীবিতের সঙ্গে মৃতের কোনো আত্মীয়তা থাকে না। তাহলে কোনটা কিসের আগে? ভীমরা সবাই ঋগ্বেদ পড়েছিল, ঋগ্বেদের ঋষিরা মহাদেশ অঞ্চলে এইটা কোন সাধারণ দার্শনিক মতবাদ বলে গৃহীত ছিল যে মৃতের সঙ্গে জীবিতের কোনো আত্মীয়তা হয় না। এই সমস্ত ভারতীয় সংস্কৃতির এপার ওপার থেকে দুটো মেরু থেকে এই একটা সুর উঠে দাঁড়াচ্ছে। আবার অন্যদিকে এর মধ্যে এরকম উপাখ্যান আছে যে যখন অর্জুন
অভিমন্যু ঠিক করেছে যে যুদ্ধ করবে। সুভদ্রা কান্নাকাটি করছে যে অর্জুন এখানে নেই, আর অন্য পাণ্ডবদের অন্য ভাইরা মিলে আমার ছেলেকে গুলিবারে যুদ্ধ পাঠিয়ে দিচ্ছে। কেননা অভিমন্যুই বলেছে যে ওরা চিঠি দিয়েছে যুদ্ধ করবে বলে, তো তোমরা সবাই এরকম মুখ লম্বা করে বসে আছো কেন? যুদ্ধ করবো, কালকে যাবো যুদ্ধ করতে। তো তাতে সুভদ্রা গিয়ে কান্নাকাটি করেছে শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বলেছেন ঠিক আছে, আমি আজকের রাতটাকে এক মাস লম্বা করে দেব। এবারে ওর সমস্যা হচ্ছে, সুভদ্রার সমস্যা এটা নয় যে আমার ছেলে মরে যাবে, সুভদ্রার সমস্যা এটা আমার ছেলের বিয়ে হয়েছে কিন্তু গর্ভশতা নেই, সে তো তার স্ত্রীর সঙ্গ করেনি, তাহলে এই অবস্থায় যদি মরে যায় তাহলে বংশের বাল হত্যা পাপ লাগবে। এইটার জন্য সুভদ্রা ছিল। কৃষ্ণ বললেন ঠিক আছে, এক মাস লম্বা করে দেবো, রাত্রিটাকে যাও গিয়ে উত্তরাকে নিয়ে এসো। উত্তরের বাড়ি অনেক দূর, 4 মাস লাগে যেতে, 4 মাস লাগে ফিরতে। এইবারে মানে ওই যে যেই বইয়ের মধ্যে, যেই গাথার মধ্যে এই গল্পটাও আছে জীবিত মৃতের সম্পর্ক নিয়ে, সেই গাথার মধ্যে এরকম কথানো রয়েছে যে আকাশ দিয়ে যেতে পারে এরকম উটের আহিরকে ডেকে আনা। সেই উট নিয়ে এলো, বললো যে তুমি সোজা চলে যাবে, কোনো দিকে তাকাবে না, তোমাকে 1 মাসের মিষ্টি খাবার দাবার উটের পিঠে বেঁধে দেওয়া হলো, তুমি সোজা চলে যাবে, প্রথম নামবে না, যাবে উত্তরাকে তুলবে আর বনা করার জন্য ফিরে আসবে। একটার মধ্যে এটা করতে হবে। এবারে সে তো রওনা হলো, কিন্তু নিচে যে আমিরের বন্ধু বান্ধবরা আছে তারা কি এত সহজে মেনে নেবে? এরকমই হবে যে ও যাবে আর চলে আসবে। সেই নিচ থেকে তারা তো নিচে বসে সমস্ত রাজসভা থেকে, আমিরদের সভা থেকে, জেলেদের বৈঠক পর্যন্ত সর্বত্র সবাই ছড়িয়ে বসে তাকিয়ায় হেলান দিয়ে মুখো খায়, মুখো সকলের হাতে হাতে খেয়ে আর সবাই মিলে তার পাশা দেয়। মানে তাতে রাজাতে আর আমিরের কোনো কথা নেই। ফলে নিচের যে আমিররা যারা পাশা খেলছিল তারা বলে, আরে দেখো আকাশ দিয়ে কেটে যাচ্ছে, আরে এই তো আমাদের রূপা দিয়ে যাচ্ছে, ডাকো ডাকো ডাকো। রূপাটি আসছে না, নামছে না নিচে, তখন লম্বা ল্যাসের মতো ফাঁস দিয়ে উটের গলা দিয়ে তাকে নামিয়ে দিয়ে রূপাটির বসে গেল ওখানে। এইটা খানিক্ষণ পরে তো মনে পড়েছে যে সর্বনাশ হয়েছে, যেতে হবে তো বিরাটনগর। উঠছে আবার সবাই ছেড়ে মন্দির থেকে বিদায় নিয়ে উঠ নিয়ে যখন ওপরে উঠছে, দেখছে নিচে দিয়ে একটা মেয়ে চলে যাচ্ছে মন্দিরে। তুমি কে, কোথায় যাচ্ছ? বললাম আমি রাত্রি। তুমি কোথায় যাচ্ছ? বলছে আমার তো সময় শেষ হয়ে গেছে, এবারে সূর্য আসবে, তাই জন্য আমি চলে যাচ্ছি। মাথায় তো বজ্রাঘাত। ওপর থেকে একটা কাঠের টুকরো ফেলে দিয়ে আগে বললো, যাচ্ছে তো যাও, কিন্তু ওই কাঠটা তুলে দিল। এবার রাত্রি হাত বাইরে যে কাঠটা তুলেছে, আগে ওকে খপ করে ধরে একটা ছালার মধ্যে ভরে উঠে উঠে বেঁধে রেখে দিয়ে গেল বিরাটনগরে। আমাদের কি কোনো উপাখ্যান মনে পড়ে? মনে কি পড়ে বন্ধু বান্ধব নামবার সময় সূর্যকে বদলে চেপে নিয়ে যাচ্ছে হনুমান? এরা তার থেকে আমি ভদ্র বলবো যে একটা ছালার মধ্যে পড়েছে। এবং ফিরবার সময় যখন উত্তরাকে নিয়ে ফিরছে, তখন ফিরবার সময় যখন দূর থেকে সিঙ্গাপুর দেখা যাচ্ছে, তখন রাত্রিকে ছেড়ে দিল, দিয়ে বললো যে কিছু মনে করো না, আমাদের খুব দরকার ছিল বলে আমরা তোমাকে বেঁধে যাচ্ছি। এই যে অদ্ভুত একটা উপাখ্যানের দুটো আলাদা আলাদা চেহারা এবং দুটো বলবার দুটো আলাদা দৃষ্টিভঙ্গি, এইটা মানে একই ভারতবর্ষের মধ্যে, একই ভারতবাসীর মধ্যে কত সংস্কৃতির বৈচিত্র্য হলে এই সবগুলো জিনিস একসঙ্গে অবস্থান করতে পারে। তো সেই মেয়ে তো এসে পৌঁছলো, কিন্তু তার সঙ্গে অভিনন্দন দেখা হলো না, অভিনন্দনকে যুদ্ধ করতে চলে গেল এবং মারা। কিন্তু এই যে উত্তরার সঙ্গে অভিনন্দন দেখা হলো না, প্রেমের কোনো প্রশ্ন নেই, অথচ এই বইটাতে একেবারে প্রথম দিকে বলা হচ্ছে, দেবতারা বলছেন দ্রৌপদী আর কুন্তী দুজনে দেবতাদের সভায় আসছে, মাঝখানে দুটো সিংহাসন ছেড়ে ভীম পুরো জিনিসটা লুকিয়ে দিচ্ছে।
মাঝখানে দুটো সিংহাসন ছেড়ে সব দেবতারা গাছের নিচে বসেছিলেন, বট গাছের নিচে। এবার কুন্তি এলেন, সব দেবতারা উঠে দাঁড়িয়ে কুন্তিকে ধরে বসালেন। তারপরেও মাঝখানে সিংহাসনটা খালি থাকলো। এরপরে বাঘের পিঠে চড়ে খোলা তলোয়ার হাতে করে দ্রৌপদী এলেন। দ্রৌপদী আসা মাত্র দেবতারা সকলে উঠে দাঁড়ালেন এবং দ্রৌপদীকে স্বয়ং ভগবান এগিয়ে গিয়ে দ্রৌপদীকে নিলেন। বারবার বলা হচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে দ্রৌপদী। আর দ্রৌপদী এত জ্ঞানী যে সে ডাইনি, এই শব্দটাই বলা হচ্ছে যে দ্রৌপদী এত জ্ঞানী যে সে ডাইনি। অথচ আমাদের পরিচিত মহাকাব্যগুলোতে আমরা যেটা পাই যে সমস্ত নায়িকারাই রূপসী, সমস্ত নায়িকারাই যুবতী, এবং তাদের চোখে দেখা মাত্র রাজা থেকে রাখাল বালক থেকে মুনিশ্রেষ্ঠ পর্যন্ত সকলেই আপদ হয়ে পড়েন মানুষ। যার জন্য মহাভারতে জন্ম কথার বৈচিত্র্যের কোনো শেষ নেই। সে দ্রৌপদী হন, কুন্তিই হন, পঞ্চপাণ্ডবী হন, এই বইটাতে এরকম কোনো গল্প নেই। আমি একটুখানি কুন্তি আর গান্ধারী এরা এখানে বোন, আমি ওদের জন্মানোটা একটুখানি বলব। 7 ঋষি বনে তপস্যা করছিলেন। এক সেকেন্ড, রামকুমার, এই বইটা তোমাকে বাধ্যভাবে পড়তে হয়েছে একটা দুবার, আমি জানি। তোমার যদি প্রচন্ড বোর লাগে বা এখানে যার যার একটু বোর লাগছে আমি তাদের কাছে মাপসি এনে দিচ্ছি। মহাভারতের কথা যতবার শোনা যাবে তত পূর্ণ। ঠিক 7 ঋষি বনে তপস্যা করছিলেন। ধুনিতে ত্রিশূল পুঁতে রেখে 12 বছর ধরে কঠিন নিয়ম পালনে তপস্যা করছিলেন। যেহেতু এটা পাঁচালির মতো পুরো গাথাটা, ফলে আমাকেও না রিপিট করতে হয়েছে শব্দ বারবার। শিব শক্তি এই নিয়ম পালন করে কঠোর তপস্যার কথা জানতে পেলেন ও তপস্যা নষ্ট করার উপযুক্ত সময় দেখছে আমাদের দেবতারা কি করতেন? অপ্সরাদের পাঠিয়ে দিতেন। এখানে এই নিরস লোকজনেরা উপযুক্ত সময় বেছে চিল পক্ষীকে পাঠিয়ে দিলেন। এবারে শিব শক্তি এলেন চিল পক্ষীর ধরে, এসে ত্রিশূলের ডগায় বসে, আর ত্রিশূলে তার শরীর এরপর ওপর হয়ে যায়। যোগীদের ধুনির ওপরে চিল মরে পড়ে থাকে। 13 বর্ষ এলো, তপস্যা শেষ করে ঋষি চোখ মেললেন তো ধুনির ওপর মরা চিল চোখে পড়ল। সব প্রয়াস বৃথা গেল। ধুনিতে এই চিল মরে গেল, পৃথিবীতে একটা অঘটন ঘটে গেল। এবং ভাষাটা কিন্তু আমি অঘটন শব্দটা ব্যবহার করিনি, এই শব্দটাই গ্রিক ভাষায় ছিল। মানে যে শব্দটা ছিল তার অর্থ বিপদ নয়, অঘটন। এই কথা মনে ভেবে ঋষি আসন থেকে উঠে দাঁড়ালেন। প্রাণদায়িনী অমিহংসা আর পনিয়র নামে জঙ্গলি লতার গুচ্ছ নিয়ে চিলের ওপর গোলাতে লাগলেন। তখন চিলের কঙ্কাল থেকে গতার মা অর্থাৎ গান্ধারী আর মরা চিলের রক্ত মাংস থেকে কুতমা অর্থাৎ কুন্তির জন্ম হল। 2 কন্যা দিনে রাতে বড় হতে লাগলো। তারপরে এই 2 কন্যা বড় হওয়ার পরে তারা সুন্দরী হয়ে উঠলো, যুবতী হয়ে উঠলো, এবং তারা গিয়ে একদিন ঋষিকে বললো যে আমরা বড় হয়ে গেছি, কতদিন আর আপনার আশ্রমে থাকবো, আপনি ছেলে খুঁজে আমাদের বিয়ে দিন। তখন ঋষি 2টি ছেলেকে খুঁজে দিতে এনে তাদের দুজনের সঙ্গে বিয়ে দিন। বিয়ে দিয়ে দিলেন এবং এত দ্রুত এরা গর্ভধারণ করে, মানে সেটা বারবার একটাই ফ্রেজ ব্যবহার করা হয়, এক দিন সংযোগ আয়া, সংযোগকে মহাসংযোগ আয়া। তারপরে বসন্ত ঋতুর উদয় হয় এবং বাসন্তী কাপড় পরা রানীদের অন্ধকার ঘরে মহা ঘটনা ঘটে। এই হলো শারীরিক মিলনই বলি বা গর্ভধারণই বলি, তার বারবার এইটাই ঘটনা। তো মানে আর দ্রৌপদীর জন্ম সেটা আরো সহজ। পাণ্ডবেরা কিছু স্বীকার করে পায়নি, তারা ফিরছিল জঙ্গলের পাশ দিয়ে, তখন কলা বনের ভেতর দিয়ে একটি মেয়ে বেরিয়ে আসছিল। পাণ্ডবরা তাকে জিজ্ঞেস করলো, তুমি কে, কোথায় যাচ্ছ, তোমার বাবা কে? মেয়েটা বললো, তোমাদের এত খোঁজে কি দরকার,
বললো তুমি যদি আমাদের সঙ্গে আসো তাহলে আমরা তোমাকে 7 মহলা বাড়ি বানিয়ে দেবো, আমাদের ঘর সংসার করার কেউ নেই, তুমি আমাদের বাড়িতে থাকবে, ঘর সংসার করবে। মেয়েটা ওদের সঙ্গে চলছে। সে হলো ধ্রুবী, যাকে আমরা দ্রৌপদী বলি। কিন্তু একদিকে এরকম ধরনের ভাবনা চিন্তা, একদিকে আমরা জানি না তাদের সমাজ কেমন, বহুপতি সমাজ না বহুপত্নিক সমাজ না কি, কিন্তু অদ্ভুত একটা ঘটনা, মানে যেটা আমরা একেবারে ভাবতে পারি না। একদিন দ্রৌপদী চুলাছড়া ছিল, দ্রৌপদীর একখানা চুল উড়ে গিয়ে পড়লো পাতালে। পাতালে তখন গিয়ে ঘুমোতে যাচ্ছে, বাসুকি রাজা ঘুমোতে যাচ্ছে। বাসুকি রাজা আরেকটা প্রধান চরিত্র। তো বাসুকি রাজা ঘুমোতে যাচ্ছে, তখন তার বুকের উপর একটা চুল এসে পড়লো। বাসুকি রাজা সেই চুলের ঘরে উঠে বসে বললেন, এটা কার চুল, এত সুগন্ধ, এত সুন্দর রং, তাহলে আমি এই মেয়েটিকে খুঁজে পাবো। বলে বাসুকি রাজা তখন উঠে রওনা হলেন। তার স্ত্রীরা সবাই মিলে, সুন্দরী সাপিনীরা, তারা বললেন যে যেও না, তুমি কোথায় যাচ্ছ, এই অচেনা মেয়ে চুল খুঁজতে যাবে, এক বিপদে পড়বে। বাসুকি রাজা বললে আমাকে কেউ বিপদে যেতে পারে না, বলে সে চলে গেল। এরা সবাই বাদল মহল, মানে রাজপুরের যে সবচেয়ে সুন্দর অংশটা, সেটাকে বলে বাদল মহল। এই বাদল মহলের সিঁড়ি দিয়ে সবাই ধম ধম করে ওঠে, মেয়েরাও ছেলেরাও সবাই। তো ওখানে বাসুকিও সেই ধম ধম করে বাদল মহলের সিঁড়ি দিয়ে উঠছে। দ্রৌপদী বলে পাঠালেন দাসীকে যে ও নিশ্চয়ই সভার রাস্তা ভুল করে এখানে আসছে, ওকে গিয়ে সভার রাস্তাটা দেখিয়ে। সে তো বাসুকি রাজ্য করোনা দাসীকে সে সোজা চলে। এবারে সে এসে বাসুকি বলল, দাসীরা আমার রাস্তা থেকে সরে দাও, আমি রানীর বাসেই যেতে চাই। বলে বাসুকি এবার এসে দ্রৌপদীর ঘরে ঢুকেছে। দ্রৌপদী তাকে খুব গালমন্দ করছে, বলছে তুই কে, কার স্বামী, আমি কিছু জানি না, তুই কি জানিস সেটা কার অন্তঃপুর? বাসুকি বলছে আমার কিছু জানা দরকার নেই। বাসুকি দ্রৌপদীকে তুলে পালকের উপরে ফেললো। রানী পড়ে পড়েই গালাগালি করতে লাগলো। পাতালের রাজা বলে উঠল, তোর জন্য আমি কতদিন থেকে খিদে চেষ্টায় আছি, শিগগিরই জল গরম করে আমাকে স্নান করানো। দ্রৌপদী বলছে, তার তোর কানে এত সাহস কোথা থেকে আসে? পরের স্ত্রীর সঙ্গে এত রঙ্গরসের কথা বলছিস, লজ্জা শরম নেই? এবারে রাজা রেগে যায়। যেই ধোঁপার দিকে কটমট করে তাকিয়েছে, রানী ভয়ে ভয়ে তাড়াতাড়ি তামার পাত্রে জল গরম করতে বসিয়ে দিল। সুন্দর পাত্রে গরম জল ঢেলে স্নান করতে দিয়েছে। রাজা আরাম করে স্নান সারে, তারপর সাজগোজ করতে শুরু করে। তারপর বড় বড় চোখে দ্রৌপদীর দিকে তাকিয়ে বলে, রানী তাড়াতাড়ি করে দেখতে 32 ব্যঞ্জন রান্না করো, আমি অনেকদিন খাইনি। ভয়ে রানী 32 ব্যঞ্জন রান্না করে, সোনার থালায় পরিবেশন করে। তারপর দ্রৌপদী বলে, অন্য জায়গা থেকে এসেছে মনে হচ্ছে, নিজের ভালো চাও তো চক্কর চলে গেল। ঘরে আসা পুরুষ মানুষ কখনো অমনি ফিরে যায় না, আজ এখানেই রাত্রিবাস করবো। পাণ্ডবদের সভা শেষ হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। দ্রৌপদী মনে ভাবে এইবার ঘরের মালিক ঘরে আসছে। পাতালের রাজা বলে, তোমার ভয় করবার কিছু নেই, তোমার বর আসছে, আসুক। অর্জুন সভা থেকে বেরিয়ে আসছে, তার তাড়াতাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মাটিতে জোরে জোরে পা ফেলবার ফলে প্রাসাদের দেওয়াল দরজা কেঁপে কেঁপে উঠছে। এখন সে অন্তঃপুরের সিঁড়ি দিয়ে ধমধম করে উঠছে। পাণ্ডব কুমার আরো কাছাকাছি এসেছে। যেই সে খুব কাছাকাছি এসেছে, পাতালের রাজা চট করে খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর অর্জুনকে চেপে ধরে। দুজনে লড়াই শুরু হয়। লড়তে লড়তে দুজনে একবার পাতালে পৌঁছচ্ছে, আবার শব্দ পর্যন্ত উঠে যাচ্ছে। শেষে অর্জুনকে দুহাতে ঠেসে ধরে বাসুকি তাকে জোরে মাটিতে ফেলে দেয় আর নিজে তার বুকের ওপর উঠে বসে। নিজের বুকের একটা চুল ছিঁড়ে তাই দিয়ে অর্জুনের হাত পা বেঁধে পালকের সামনে একটা খুঁটিতে রোখে। রানীর ধম্বার পালঙ্কে তুলোর গদি পাতে, সুখদায়ক বিছানায় হালকা করে ফুল ছিটোয়। তারপর সুগন্ধিত পালঙ্কের উপর রাজা রানী পাশা খেলতে বসে। দান ওঠে, দান পড়ে। খুঁটিতে টাঙানো অর্জুন রাজা রানীর খেলা দিচ্ছে। পাতালের রাজা রানীকে জড়িয়ে নিয়ে শোয়, দান চড়ে, দান পড়ে। সোনালি সকাল হলেও মরম মুরগি নিজেদের ছেড়ে দেখিয়েছে। বাসুকি দ্রৌপদীকে বলছে, রানী আমি প্রতিদিন সন্ধ্যায় তোমার কাছে আসবো আর ভোরবেলা ফেরত যাবো।
ধীরে সুস্থে বাদল মহলের সিঁড়ি বেয়ে নিচে আসে। বেরোবার আগে কোমরের খাপ থেকে ঝকমকে তলোয়ার বার করলে বাসুকি অর্জুনকে বেঁধে ঝুলিয়ে রাখা মুখটা কেটে দিয়ে যায়। অর্জুন ধরাম করে মাটি। এবং এরপরে কোনো রকমের বিবাদ সংবাদ কিচ্ছু ঘটে না। বাসুকি রোজ আসে, অর্জুনকে কেড়ে টাঙিয়ে রাখে। অর্জুন সকালবেলা খালি বলে, খুব আমার গায়ে যে কি ব্যথা হয়েছে। এদিকে আমরা কুন্তিকে পাই, আরেকজন খুব তেজি তাকে আমরা মহাভারতে কখনোই দেখিনি, রামায়ণেও দেখিনি। সে হচ্ছে যে বললাম ইন্দ্র দেবতাদের মধ্যে অন্যতম প্রধান, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী। কেননা ইন্দ্র সবকে সারাক্ষণ তপস্যা করে, ভালো চিন্তা করে, ধ্যান করে, তাই জন্য সপ্ত ঋষির সঙ্গে ইন্দ্র বসে। তো সব ঋষিরা বলে যে কোনো সংসারী লোক ভালো হতে পারে। ইন্দ্র তাই জন্য সেই ঋষিদেরকে বলেছে যে আমার স্ত্রীও আমার মতো, সেও সারাদিন ধ্যান করে, পুজো করে, খুব সচ্চরিত্রে, তোমরা একদিন আমার বাড়ি চলো, দেখবে যে কত। এই কথা ঠিক করে পৃথিবী লোকের সৎপন্থী সাধুরা সকলে নিজের নিজের জায়গায় চলে যায় যে আমরা একদিন তোমার বাড়িতে অতিথি হয়ে আসবো। শেষে একদিন সন্ধ্যার মুখে পৃথিবী লোকের সাধুরা সব একত্রিত হলেন। নিজেদের মধ্যে তারা আলোচনা করেন, আমরা সকলে সৎপথে চলি, কিন্তু শুনেছি ইন্দ্রের স্ত্রী খুবই ধৈর্যশীলা আর বুদ্ধিমতী, দেখা যাক কি হচ্ছে। সকল সচ্চরিত্র সাধু একত্র হয়ে ইন্দ্রপুরীর পথে অগ্রসর হলেন। শঙ্খনাদ হচ্ছে, ঝাঁঝর বাজছে। ইন্দ্রের অতিথিরা ইন্দ্রপুরীর সীমানায় এসে উপস্থিত হয়েছেন। তম্বুরার তারে মৃদু শব্দ তুলে তারা বসে বসে আরতি করতে থাকেন। আমরা এই বইটার মধ্যে পরে কিন্তু দেখেছি যে কৃষ্ণের ভগ্নী গর্ভিণী জেনেও কুন্তি তার সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হন। অর্থাৎ এই ব্যাপারগুলো মান্যতা পাচ্ছে। কিন্তু এখানে যেটা দেখছি, অতিথিদের জন্য অপেক্ষায় থাকা ইন্দ্র আর ইন্দ্রাণীর কানে সেই আরতির ঝঙ্কায় গিয়ে পৌঁছয়। দুই সৎপন্থী তাড়াতাড়ি উঠে দাঁড়ান, বাড়ির মেঝেতে আসন পাতেন, দালানে আর উঠোনে আসন পিছোতে পিছোতে এক ক্ষেত সমান পর্যন্ত দূরে চলে আসেন। আগে আগে ইন্দ্ররাজা, তার পেছনে তার ইন্দ্রাণী ইন্দ্রপুরীর সীমানা পর্যন্ত এগিয়ে আসেন। সপ্রেমে সাধুদের কাছে উপস্থিত হয়ে তাদের আহ্বান করেন। ইন্দ্রাণী কাছে এলে এক সাধু তার দিকে চোখ মারে, আরেকজন পা দিয়ে তার পা চেপে দেয়। তৃতীয় এক সৎপন্থী সাধু ইন্দ্রাণীর সরু সুন্দর কোমরে জোরে চিমটি কাটে, নখ ফুটে গিয়ে রানীর কোমর ছড়ে দেয়। রানী এতক্ষণ সহ্য করছিল, এইবারে রাগে তার আপাত মস্তক জ্বলে ওঠে। ছিটকে দূরে সরে গিয়ে সে বলে, তোমরা এখানে কি করতে এসছো? আমাকে তো দূরে থাকবে, না হলে তোমাদের কি দশা হবে জানো? ইন্দ্র তাকে বলেন, সতী রানী, এই সৎপন্থীদের একটু মানিয়ে নাও, তুমি ঝগড়া করলে আমাদের সব পুণ্য চলে যাবে। ইন্দ্র, তুমি এই সব অতিথি কোন চুলো দৌড় থেকে তুলে এনেছো? একজন চোখ মারছে, আরেকজন পায়ের ওপর পা দিয়ে ঘষছে, আর ইনি তো কোমরে চিমটি কেটে রক্ত বের করে দিলেন। এইসব বজ্জাতদের সেবা যত্ন আমি করব না। তারপর ইন্দ্রাণী সেই সাধুদের বলেন, তোমরা এইসব নতুন ধরনের সাধু কোথায় এসেছো? এই মেয়েদের শরীরের ওপরে কি কলাবাড়ি দেখাচ্ছে? এক পা এদিকে আসলে তুই তোমরা দিয়ে মাথা। তো এখানেও সব নারী চরিত্র, মানে বইটা ভর্তি এরকম অজস্র নারী চরিত্র এবং পুরুষ চরিত্র খুব, মানে ব্যাসের মহাভারতের মতোই এই মহাভারতেরও উপাখ্যানের একদম শুরুর দিকে, বংশের শুরুর দিকে শান্তনু রাজা একটা সময়, মানে আমাদের পরিচিত শান্তনু রাজা গঙ্গাকে বিয়ে করতে উৎসাহী হয়েছিলেন। কিন্তু এখানকার যে শান্তনু রাজা, যার নাম সতরাজা, সেই শান্তনু রাজা দেখা যাচ্ছে 7 বার জন্মেছে। সে শুধু গঙ্গার কাছে যাওয়া করবে। এই বইটা আরম্ভই হয় যে এক দেশে একটা ব্যাঙ ছিল। এই ব্যাঙ বাজারে যাচ্ছিল, বাজারে অনেক গাড়ি, অনেক লোকজন চলাফেরা করছে, একটা গরুর গাড়ির নিচে পড়ে ব্যাঙটা ফেটে মরে ব্যাঙের আত্মা দিয়ে এক বেনেলির পেটে। বেনেলির পেট থেকে সে যখন ছেলে হয়ে জন্মালো, তখন ভাবলো বেনে হয়ে জন্মেছি, আমাকে কোথাও চাকরি করতে হবে, তাহলে কোথায় চাকরি করবো? ইন্দ্র সবচেয়ে বড়, তুমি ইন্দ্রের কাছেই যাই চাকরি করবো।
এইসব করে এই ব্যাঙ কিন্তু যাচ্ছিল ওরা গঙ্গা স্নান করতে। তো ইন্দ্রের ওখানে পৌঁছবার পরে দেখা যাচ্ছে কয়েকদিন পরে এসে দেখছে যে ইন্দ্রের সভায় ইন্দ্রের রাস্তায় একটি মেয়ে রাস্তা ঝাঁপ দিচ্ছে, তার কাপড়টা ছেঁড়া। যেটা মহাশ্বেতাদি বলেছিলেন তার একটা ছবি এখানটায় দেখা যায়, যে এই যে ইন্দ্রের সভাসদ যে চাকরি করতে এসেছিল এবং মেনে ছেলে বলে হিসেব রাখার কাজ করছে, এ কিন্তু সকালবেলা উঠে বাড়ির সামনে দাওয়ায় বসে ইন্দ্রপুরী দাঁতে মশি মিশি দিয়ে দাঁত মারছে। দিয়ে দেখলো যে একটি সুন্দর দেখতে মেয়ে সে রাস্তা ঝাঁট দিচ্ছে, তার কাপড়টা খুব ছেঁড়া। তখন ভাবলো যাচ্ছে একে একটা তাদের আস্ত কাপড় দেওয়া যায়, কিন্তু কি বলে দেবো? আচ্ছা ঠিক আছে, ওটা আমার ধর্ম বোন বানিয়ে ওকে ডাকিল, ওকে বললো যে তুমি আমার ধর্মের বোন, তুমি এই কাপড়টা করো, খালি হাতে তো ধর্মবোন করা যায় না, তুমি এই কাপড়টা করো। কয়েকদিন পরে ইন্দ্র সভায় বলছেন যে আমার সভাসদদের মধ্যে কে আছে যে সোনার সুতোর বোনা শাড়ি দিয়েছে ঝাড়ুদার নিয়ে? তখন বেঁধে ছেলে বললো আমি দিয়েছি। কেন দিয়েছ? বললো যে ও আমার ধর্মবোন, তাই জন্য আমি ওই শাড়িটা পরতে দিয়েছি। বললো তুমি আমার বাড়িতে ঝগড়া লাগাবে, ওরকম শাড়ি ইন্দ্রা নেই, তোমাকে চাকরি করতে হবে না, তুমি চলে যাও। তখন সে বললো ঠিক আছে চলে যেতে বলছে, চলে যাবো, কিন্তু আমার মাইনেটা দিতে হবে। এইবার ওই গরুর গাড়ি ভর্তি মাইনে নিয়ে সোনার টাকা নিয়ে এই লোকটি যাচ্ছে গঙ্গায়, এই গঙ্গা স্নানটা করে আসে। রাস্তায় এর বলদ মরে যায়, এবং বলদ মরে গেলে এই লোকটি জঙ্গলের মধ্যে হাঁটু ধরে বসে সূর্যকে ডাকছে। তখন কিন্তু সেই ইন্দ্রকে, ভগবানকে, কৃষ্ণকে কাউকে ডাকছে। মানে অনেক পরেকার একটা কবিতা, অন্য দেশে, অন্য ভাষা, অন্য সংস্কৃতির একটা কবিতা আমাদের মনে করে, মৃতকে যদি জানাতে হয় only the old sun will know। নিশ্চয়ই সকলেরই স্কুলে পড়ে আছে এই কবিতাটা, উইলফ্রেড ওয়েনের ফিউটিলিটি কবিতার মাঝখানে লাইনটা, মুভ হিম আনটু দ্য সান। কেননা একমাত্র সূর্যই জাগিয়ে তুলতে পারে। তো এই যে সূর্য জাগিয়ে তুলতে পারে বলে সূর্যের কাছে প্রার্থনা করা হলো, প্রার্থনা করা মাত্রই সূর্য এলো। তখন তো দেবতারা খুব ভালো ছিল। সূর্য এসে বললেন যে কি হয়েছে? বলে বলদ মরে গিয়েছে। তো তুই বলদ নিয়ে কোথায় যাচ্ছিলি? আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি। আমি তো বলদ গাছি কি দিবি? তো বিনা বললো আমাকে আর কিছু নেই, এই গরু গাড়িটায় যা আছে তোমাকে আমি দিয়ে দিতে পারি, কিন্তু সবটা নেবো না, অর্ধেকটা। আচ্ছা ঠিক আছে, আমি স্নান করে এসে নেব। কিন্তু গঙ্গা স্নান করতে গিয়ে তার মনে এত বৈরাগ্য উদয় হলো যে সে পুরো ধন সম্পত্তি গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে এলো। এইবার ইন্দ্র তো দাঁড়িয়ে আছেন জঙ্গলে, সূর্য তো জঙ্গলে দাঁড়িয়ে আছে। যখন ফিরছে তখন সূর্য বললেন যে বলে আমার ধন সম্পত্তি খুব ভুল হয়ে গিয়েছে, জলে ভাসিয়ে দিয়েছি সব। সূর্য রেগে গিয়ে বললেন দুঃখেলা শিয়াল। তার ফলে সূর্যের কথায় এ বেচারা শিয়াল। তারপরে ওকে আরো 3টে জন্ম নিতে হয়, যখন ও প্রথম দাবি করতে পারে যে আমি গঙ্গাকে বিয়ে করবো। তাও গঙ্গা ওকে রিফিউজ করে, ওকে পাথর ছুঁড়ে মারে, তাকে ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত গঙ্গার গুরু গঙ্গাকে বলেন যে আমি ওকে সত্য বচন দিয়ে ফেলেছি, ওকে বিয়ে করা। এইবারে কিন্তু গঙ্গা ওকে সেই শব্দটাই দেয় যেটা আমাদের পরিচিত ব্যাসের মহাভারত আমরা পাই, আমি যা বলবো ওকে তাই শুনবে। হ্যাঁ, সত্যরাজা বলে আমি যা বলবো ও যদি আমাকে বিয়ে করে যা বলবে। গঙ্গা বলেন যে যে সন্তান আমার গর্ভ থেকে জন্ম নেবে তাদের প্রত্যেকটা আমার ধারায় ওর ভাসিয়ে আসতে হবে। তাতে তখন তো সত্যরাজা রাজি হয়ে যায়। এইবারে কিন্তু আমরা দেখি এর সন্তানের সংখ্যা 3, প্রথম 2টি ছেলে, শেষে 3 মেয়ে। মেয়েটিকে যখন ভাসাতে বলেছে গঙ্গা যে ভাসিয়ে দিয়ে এসো, তখন এই রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে মেয়ে সন্তানকে কি করে ভাসিয়ে দেবো, যদি মেয়েকে মেরে ফেলি তাহলে তো আমার ভীষণ পাপ হবে। তখন আকাশ বাতাস থেকে ওকে বলতে থাকে দেবতারা যে মেয়েকে যে তুমি ভাসিয়ে দেবে, বুড়ো বলে কে দেখবে তোমাকে? ও তখন মেয়েকে ভাসায় না, মেয়েকেও মুক্তি দিতে আসে। তারপরে অনেকখানি এই
একই রকম ভীম চলে চলে না, ভীমকে একই রকম দেখি, ভীমের মজা হচ্ছে অন্য লোকের পেটানো। সেটাও ওই ৭৮ ভাই হোক অথবা উত্তরার বিয়ে দিতে যেখানে যাচ্ছিল সেখানকার লোকেরাই হোক, প্রচন্ড রকম রেগে যাওয়া হচ্ছে ভিন্নতায়। আর আমাদের মহাভারতে মানে এই অভ্যস্ত মহাভারতে আমরা যেসব বীরত্বের গল্প পাই বা যেসব যৌনতার গল্প পাই তার কোনো কিছুই এখানে নেই, অথচ অদ্ভুত অদ্ভুত সব উপাখ্যান আছে। সেগুলো কখনো খুব সিরিয়াস, কখনো আমাদের হাসি উদ্বেগ করার মতো। প্রথম দিকে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল যে এটা কি একটা অদ্ভুত বই, ব্যাঙের পেট থেকে আত্মা গিয়ে ব্যাঙের পেটে ঢুকে গেল, সেখান থেকে যাচ্ছে আবার গঙ্গাকে বিয়ে করতে, এবং গঙ্গা রাজি হচ্ছেন কেন বিয়ে করতে, কেবলমাত্র গুরু কথা দিয়ে খাচ্ছেন। গঙ্গার গুরু গঙ্গাকে বলছেন যে তোকে, গঙ্গা গুরুজি এসে দাঁড়িয়েছেন, গঙ্গা পাতাল থেকে উঠে এসেছে, এসে প্রণাম করেছে। গুরু বলেছে আমি তোর কাছে একটা জিনিস চাই। কি জিনিস চাই? বলছে তোকে আগে কথা দিতে হবে, আমি যা চাইবো সেটা তুই দিবি। হ্যাঁ দেবো, মানে গুরুকে দেবো না এমন কি জিনিস আছে। একটা খুব সুন্দর শপথ বাক্য আছে, বারবার বলা হয়, বাচ্চা বাচ্চা আমার বাচ্চা, বাচ্চা লড়ু তো খাড়া মারু। যদি বাচ্চা আমার বাক্যকে লঙ্ঘন করি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে। এবারে গঙ্গার গুরুকেও কিন্তু শান্তনু রাজা ওই বাক্য বন্ধ করেছে। তখন বলেন যে তুই রাজাকে বিয়ে কর। গঙ্গা বলে এটা আপনি ঠিক করবেন না, মানে গঙ্গা বলে পরিষ্কার যে এটা আপনি কিন্তু ঠিক করবেন না। বলে আমি কি করবো, আমি অসহায় ভাবে এই কথাটা দিয়ে ফেলেছি। এই যে গুরুর কথায় গঙ্গা, যিনি মানে সবচেয়ে বড় আর গঙ্গার পরিচয় বারবার এখানে, যে গঙ্গা সবচেয়ে বড়, সেই গঙ্গাতেও কিন্তু তার গুরুর কথায় অন্যায় যে বলছে গুরুকে যে এটা আপনি ঠিক কাজ করলেন না, কিন্তু সেই কাজটা করে। এই গুরুদের একটা অদ্ভুত ভূমিকা আমরা এই বইটায় দেখি। শান্তনু রাজা যখন মারা গিয়েছেন, শান্তনু রাজা হচ্ছেন ডাইরেক্টলি ও না, পাণ্ডু রাজা হচ্ছেন পাণ্ডবদের বাবা, শান্তনু রাজার নাতি হচ্ছেন পাণ্ডু। এবং এখানেও সেই যে কিংকমণি আর তার স্ত্রীকে না জেনে বধ করেছিলেন পাণ্ডু, তাই জন্য পাণ্ডু অভিশপ্ত, এই উপাখ্যানটা ওখানেও আছে, নামগুলো আলাদা আলাদা। কিন্তু পাণ্ডু যখন পাণ্ডু রাজা মারা গিয়েছেন যখন, তখন এরা মানে এই পাণ্ডবরা এদেরকে পাণ্ডু রাজা কেবল বলে দিয়েছেন যে আমাকে দাহ করবে আপোড়া পৃথিবীতে, আপোড়া মাটিতে আমাকে দাহ করবে। দেখুন এই আপোড়া মাটি, এটা আমরা না আমাদের কোনো শাস্ত্রে বা মহাকাব্যে আমি যতটুকু দেখেছি এই আপোড়া মাটি কথাটা আমরা পাইনি, অথচ অন্য অদ্ভুত অদ্ভুত জায়গায় আমরা আপোড়া মাটিটা পাচ্ছি। সাঁওতালদের, আমরা যাকে সপ্তঋষি বলি, সাঁওতালদের গল্পে তার নাম হল বুড়ি পাট্টম, মানে বুড়ির খাটিয়া। বুড়ি মরে যাওয়ার সময় 4 ছেলে আর 3 বউ রেখে গিয়েছিল, আর বলেছিল আমাকে আপোড়া পৃথিবীতে দাহ করবে। ছেলেরা সব জায়গায় খাটিয়া নিয়ে নিয়ে খুঁজেছে, কোথাও আপোড়া পৃথিবী পায়নি, তাই জন্য এবার আকাশে খুঁজতে গিয়েছে। ওই 3 বউ আর 4 ছেলে, এই 7 জন মিলে ওই যে চৌকো মতো, ওটা হলো সেই বুড়ির খাটিয়া। এই বুড়ি পাট্টমরা আকাশে খুঁজে বেড়াচ্ছে আপোড়া পৃথিবী কোথায় পাবে। মেদিনীপুরের একটা গল্প শুনেছিলাম, পুরাণের গল্প, মানে কোনো একটা ঠিক সেই অর্থে পুরাণ না, মানে এই পুকুর পুরাণ, জল পুরাণ, এরকম ধরনের। বেদন মল্ল বলে একজন রাজা, তার ওখানে দিল্লি থেকে একজন পীর চলে এসেছেন। এসে তিনি ওই মারামারি কাটাকাটি রক্তপাত দেখে সন্ন্যাস নিয়ে চলে এসেছেন। এসে তিনি চলে
বনবিবিকে বলছেন যে আমি তোমার এখানে থাকবো স্বামী। বনবিবি কয়েকটা শর্ত দিয়েছেন, এটা এটা করবে তাহলে থাকতে পারবে। হ্যাঁ থাক। তিনি এবারে ওই অপরাধ থেকে খুঁজছেন কোথায় বসে ধুনিটা জ্বালাবেন। খুঁজতে 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 ওই মৃদন্মল্ল রাজার এলাকায় এসে উনি ওই জমির সন্ধান পেয়েছেন। সেইখানে এসে ধুনি জ্বালিয়েছেন, আশপাশের লোকেরা আসছে, তারা সবাই প্রণাম করে নানা রকম জিনিস চাইছে। পীর বলছেন যে কি করে তোমাদের কথা শুনবো, এখানে আমার রুজু করার জল নেই, যদি হাত মুখ না ধুতে পারি তাহলে তো কতই কিছু হ্যাঁ বলতে পারবো না, তাহলে এসছো যদি এক খবর মাটি কেটে নিয়ে যাও। এইভাবে যে যখন আসে সে তখন এক খবর করে মাটি কেটে নিয়ে যায়। যার প্রার্থনা বেশি সে একটু বেশি কাটে, সামান্য কিছু চাইতে এসেছে বা গায়ে জমি সে একটু কম কাটে। সেই অপরা পৃথিবীতে বিশাল দিঘি তৈরি হতো, সেইখানে পীর শেষ পর্যন্ত নিজের জায়গা করবেন। এবারে এই যে রাজা মরে যাওয়ার সময় বললেন যে অপরা পৃথিবীকে তুলল, এরা খুঁজে বেড়াচ্ছে পাণ্ডবরা কোথায় অপরা পৃথিবী পাবে, কোথাও নেই কোথাও নেই, সবাইকে জিজ্ঞেস করছে, পুরো পৃথিবী ঘুরে ফেলছে। তখন একজন এদের বললেন যে দেখো অমুক জায়গায় যাও, একটা খুব বড় সাগর আছে, সাগর আছে পুকুর আছে, সেখানে হংসী বসে ডিমে তা দিচ্ছে। সেই হংসী যেখানে বসে আছে তার নিচটা হলো অপরা মাটি। এবারে রাজা গিয়ে হংসীকে পাড়ে দাঁড়িয়ে হাত জোর করে বলছে যে তুমি যদি একটুক্ষণের জন্য সরে আসো, আমার পিতার দাহ কার্যটা ওখানে করি। এখানে তোমার পিতার দাহ কার্য সব জায়গায় ছেড়ে এখানে কেন করবে? আমার বাবা বলে দিয়েছেন অপরা পৃথিবীতে দাহ করতে, তুমি যেখানে আছো তার নিচটা তো অপরা পৃথিবী। হংসী সরে যেতে রাজি হলো, বললো কিন্তু একটা কথা বলে দাও, শুধু বাবাকে দাহ করেই চলে যাবে না এই জায়গাটা দখল করে বসবে? তখন তারা বললো না না, এটা দখল করতে না, আমরা এখন চলে যাবো। শেষ পর্যন্ত সেই জায়গাটি হস্তিনাপুর তৈরি হয়েছে। মানে এই মানুষদের কিরকম ধারণা ছিল তাহলে, যারা শাসক তাদেরকে দূর থেকে হলেও তো দেখতেন। বাপ্পাদিত্যের গল্পে তো আমরা তার একটা অন্য চেহারা দেখতে পাই যে কি দেখতেন দূর থেকে। তো সেই দেখাটা কি তীক্ষ্ণ ভাবে এই বংশীর প্রশ্নের মধ্যে বিদ্ধ হয়ে থাকে, যে দেখে দাহ করে চলে যাবে নাকি জায়গাটা দখল করে বসবে, এবং দখল করেই বসে। এই যে ধন সম্পর্কে অদ্ভুত ধারণা না, এইটাও খুব অদ্ভুত ভাবে আমরা পাল্টা পাই। এই যে যেমন সোনার সুতো দিয়ে বোনা শাড়ি, বাস্তবে তো সোনার সুতো দিয়ে বোনা শাড়ি পরে কেউ চলতে পারবে না, কিন্তু ভিড় মহাভারতে বারবার দেখছি সবচেয়ে বড় ধন বোঝাতে গেলে সোনা। পাণ্ডবরা যেখানে বসে খায় সেখানটায় সোনার থালায় ভাত খায়, সোনার গ্লাসে জল খায়, সোনার বাটি, কিন্তু তার পাশেই ছাই গাদা থাকতে পারে, এবং সেই ছাই গাদায় একটা কালো কুকুর বসে আছে। দ্রৌপদী যে সবচেয়ে জ্ঞানী, সে খাবার দিতে এসেছে দেখে প্রথমে সোনার থালায় করে খাবার নিয়ে কুকুরটার কাছে যায়, তার গলায় মালা পরিয়ে তার খাবার দিয়ে প্রণাম করে তারপরে এসে ভীমকে খাবার দেয়। ভীম তো খিদে সহ্য করতে পারে না, সে দ্রৌপদীকে বলে যে এমন মারবো চামড়া বার করে টানিয়ে দেবো চামড়ায়, এইখানে আমাকে খাবার না দিয়ে তোর ভাবে তোকে খাবার দিতে গেছিস। দ্রৌপদী ভীমকে একটা চড় মেরে বলে এই মেজাজের জন্য তোরা মরিস, যেটা বসে আছে কালো কুকুর ও আমার ভাবের লোক নয়, তোর বাবা, ওইটা পাণ্ডু, তোদের অভিভূতের জন্য, তোদের অসভ্য ব্যবহারের জন্য পাণ্ডু নরকবাস হয়েছে, পাণ্ডু কালো কুকুর হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা কৃষ্ণ জানে আর দ্রৌপদী জানে, আর কেউ জানে না। এইবারে তারপরে একটা বিরাট অংশ এই বইটার মধ্যে আছে, কি করলে পাণ্ডু তাহলে স্বর্গবাস হবে। সেই উপাখ্যানটা হচ্ছে, দেখা যাচ্ছে যে কৃষ্ণ বলছেন এবং দ্রৌপদী নিজে বলছে যে যখন তোমাদের বাবা মারা যাওয়ার পরে তোমরা 7টা যজ্ঞ করেছিলে, তখন তোমরা আমার গুরুকে, কুন্তির গুরুকে
এদেরকে সম্মান করনি। আমার গুরু নিচু জাত বলে, কুন্তির গুরু নিচু জাত বলে তাদের তোমরা সম্মান করনি, তাদের তোমরা নিমন্ত্রণ করনি, যদিও তারা স্বাধীন বলেছিল এলে মারব। যেহেতু তারা যোগ্য ছিলেন না, তাই জন্য তোমাদের বাবা সর্বদা পাণ্ডু রাজাকে যদি স্বর্গে পৌঁছতে হয়, তাহলে এই দুজন গুরুকে আবার ডেকে নিয়ে এসে তাদের প্রসন্ন করে তাদের দিয়ে যোগ্য করাতে হবে। এইবারে দ্রৌপদী চাই, এরা তো বিপদে পড়েছে, খুব বাবা কুটু হয়ে বেড়াচ্ছে দ্রৌপদী বাইরা। এবং সেই দ্রৌপদীর গুরু বালাভার্গরা তিনি শর্ত দেন যে ভীম আমার সঙ্গে সবচেয়ে খারাপ ব্যবহার করেছিল, ভীম সবচেয়ে দম্ভী, ভীমকে আসতে হবে। তোমরা ভীমকে বড়দের নাকে যেরকম নাকেল পরিয়ে দেয়, নাক ফুটো করে মাঝখান দিয়ে ঘাসের দড়ি চালিয়ে দেয়, ভীমের ওরকম নাকেল পরিয়ে ঘাসের দড়ি ভীমের নাকে পরিয়ে ভীম চার হাতে পায়ে গাড়ি টেনে নিয়ে আমার এখানে আসবে। আমি খড়ের আঁটি ফেলে দেবো, ভীমকে সেটা খেতে হবে। তারপরে আমি ওর পিঠে গাড়িতে উঠে বসবো, ভীম আমাকে টেনে নিয়ে যাবে। যদি এইটাই রাজি থাকো তাহলে। দ্রৌপদী ফিরে আসে, এসে সবাই বলে যে এই আমাদের করতে বলেছেন, কিন্তু এটা তো সম্ভব না। দ্রৌপদী বলে না যেটা করতে হবে, বলে এটা তো সম্ভব না, তাহলে কি আর হবে। তখন পাণ্ডবেরা নিজেরা একমত হয়ে বলে যে এটা করতেই হবে। মানে এই যে আমরা যাকে দলিত বলি, এরকম একই রকম ভাবে কুন্তির গুরু ভদ্রবাসী তাকেও ওরকম করে নিয়ে আসতে হবে। তারপরে এরা প্রসন্ন হয়ে তপস্যা করে। সে অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে তপস্যা করেন। গন্ডারের খড়গ, মানে গন্ডারের নাকের খড়গ, মেয়েদের বিক্রি করে দেওয়া পুরুষ, কোনোদিন কলঙ্ক করবে না এরকম পিতল, পিতলের তলোয়ার, ঝেলা ঝাউডা বলে একজন দৈত্য আছে তার মাথা, সেই সব বিচিত্র জিনিস নিয়ে এসে যজ্ঞে দিতে হবে, তবে সেই সমেতার সম্ভব হবে। তো সেই সমস্ত করেন এবং সেটা মূলত করে হচ্ছে অর্জুন আর ভীম। যাদের দুজনের মনে মনে দম্ভ আছে তারা বীর করে এই যজ্ঞ হয়, তবে পাণ্ডু স্বর্গবাস হয়। এদেরও শেষে একটা কলিযুগ এসে পড়েছে, আর কিছু হবে না, মানে এরা আর রাজত্ব করবে না। কুন্তি বলেছেন যে আর রাজত্ব করবে না তোমরা, কেননা কলিযুগে কিছু হবে না। এরাও তখন বরফের উপর দিয়ে স্বর্গের দিকে চলে যাচ্ছে। কিন্তু সেখানে অদ্ভুত যেটা, প্রথম ভীমের আঙুলগুলো বরফের টুকরো হয়ে খসে খসে পড়ে যাচ্ছে। মানে একজন পাঠকের মনে হতে পারে যে যদি সেই স্বর্গারোহণের পথেই যাচ্ছে তাহলে ভীম কেন? ভীম তো বারবার দেখা যাচ্ছে যত রকম অদ্ভুত কর্ম সব ভীম করে। মানে উত্তরার বাবা শর্ত দিয়েছিলেন, এক বস্তা সর্ষে দিয়ে যতগুলো সর্ষে গুনে দিলাম, তোমাদের ততজন বরযাত্রী এলে তবে আমি মেনে দিয়ে দেবো, কেন আমাদের অনেক বড় ঘর, পাণ্ডবরা কারা আমরা জানি না, তো আমার বংশের সমান সমান বরযাত্রী এলে এই সর্ষে তোমরা নিয়ে যাও, ফিরে আসবে আমি এই গোড়াটা খালি রাখলাম। ফিরে এসে ওতে এই সর্ষেগুলো এক একজন বরযাত্রী এসে সর্ষেগুলো ফেলবে, ফেলে এই গোড়ার সমান বড় হলে তবে আমি ওইখানে মেয়ে দিয়ে দেবো, নাহলে তোমরা ছেলে নিয়ে ফেলে যাবে। সেই অত বরযাত্রী জোগাড় করে ভীম করেছে। ভীমের মা বলেছিল যে তুই রাজ্য পাহারা দিবি, এই বট গাছের নিচ থেকে কোথাও যাবে না বলে সবাই মিলে চলে গেল বিয়ে। ভীম ভীষণ খেতে ভালোবাসে, ওকে নিয়ে যাচ্ছে না, মা শপথ করিয়ে দিয়েছে বট গাছের নিচ থেকে উঠে যাবি না কোথাও। ভীম শেষে বট গাছটা শুদ্ধ নিয়ে বিয়ে বাড়ি চলে গেল। তো এই সমস্ত কাজ ভীম করেছে, কিন্তু শেষে আমরা দেখি যে ভীমের আঙুল প্রথম খসে পড়ে যাচ্ছে। একজন পাঠকের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে এই সব কিছুর শেষে কি হত্যাকে দোষ দেওয়া হবে? কেননা কুরুক্ষেত্র যুদ্ধে যখন কৃষ্ণ অভিমন্যুকে বধ করলেন, সুদর্শন চক্র হাতে থাকা সত্ত্বেও
কৃষ্ণ অঙ্গুর হয়ে গিয়ে অভিমন্যুর ধনুকে ছিলা কাটলেন। এত জটিল একটা কাজ করতে হলো। এই জায়গাটা এই মহাভারতের মধ্যে আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে যে গল্পটা যেমন অদ্ভুত যেটা সেটা হচ্ছে মূল্যবোধের একটা আকাশ পাতাল কথা। মানে এরা এদের জানেন না এমন নয়, কিন্তু এরা নগর সভ্যতার নিষ্ঠুরতা জানেন না, তঞ্চকতা জানেন না এমন নয়। আমরা দেখি দ্রৌপদী, কুন্তি, বিশেষ করে কুন্তি যাকে বলা হচ্ছে যে অন্যতম জ্ঞানী, কুন্তি যেভাবে কর্ণকে ঠকান বা যেভাবে অন্যদের সরাসরি ঠকান, কৃষ্ণর বোন গর্ভবতী জেনেও তার সঙ্গে অর্জুনের বিয়ে দিতে রাজি হন এই জন্য যে কৃষ্ণও সহায় হবে। তো এইগুলো জানে, কিন্তু এদের নিজেদের যে মূল্যবোধগুলো প্রকাশ পায় ছোট বড় ঘটনার মধ্যে সেগুলো খুব অদ্ভুত। তো অনেকগুলো চরিত্র, অনেকগুলো ঘটনা, অনেকগুলো স্তরের ভিতর দিয়ে একটা নতুন ভারতবর্ষের চেহারা, একটা নতুন ভারতবর্ষের সমাজের চেহারা আমার সামনে উঠে এসেছে। আমার মনে হয় যারা কষ্ট করে বইটা পড়বে তাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে, যে এই প্রশ্নগুলো আমরা তো ভাবিনি কখনো। অথচ আমারই দেশের, আমার সমকালের লোক এই বইটা ৭৮ সাল থেকে রেকর্ড করতে শুরু করেন ভগবান দাস পাটেল। ওর ভয় হয়েছিল যে এরা হারিয়ে যাবে, হয়তো আজকে হারিয়ে গিয়েছে। এখন আর এই এত দীর্ঘ কথা যেটা কিনা বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হতো, ভগবান দাস পাটেল যে বারবার বলছেন যে এটা কিন্তু কোনো সাহিত্য কর্ম হিসেবে দেওয়া হতো না, এটা কোনো সাহিত্য কর্ম নয়। আমরা যেমন প্রথম থেকেই বাংলা ভাষীরা বিশেষ করে বা হিন্দিতে মহাকাব্য বলি তো রামায়ণ মহাভারতকে, ধর্মগ্রন্থ বলিনি, কিন্তু এর আগে কেউ কখনো ইতিহাস বইও বলেনি ওগুলোকে, আমরা মহাকাব্যই বলেছি। কিন্তু এই বইটা মহাকাব্য নয়, কাব্য সাহিত্য নয়। ভগবান দাসজি বারবার বলছেন যে এইটা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সামাজিকভাবে দেওয়া হয়। যারা গান করেন, গায়ন যারা, তারা দল বেঁধে বসেন, 4 জন আসন মিলে বসেন, কোথায় বসবেন, কেমন আসলে চেহারা হবে, কেমন ভাবে সাজানো হবে, এই সমস্তটা নিয়ম আছে। আমি যে মনে করিনি তাই। এবং এদের সঙ্গে একদল দোহার থাকে, যখন এরা একটু বিশ্রাম নেন তখন দোহাররা সুরটা ধরে থাকে। আর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে হুকার ছিল একজন। এইটা বিভিন্ন জায়গায়, রাজস্থানে আছে, আমি পুরুলিয়াতে দেখেছি, তুমিও দেখেছো ছোটবেলায়। সেটা হচ্ছে মাঠে যখন ফসল পাহারা দেওয়ার জন্য, জেগে থাকার জন্য একজন গল্প বলতেন, বাকিরা শুনতেন, তখন একটা হকার দিয়া বলে ব্যাপার। যে গল্পটা যে শুনছে তাকে হ্যাঁ হ্যাঁ এরকম বলতে হবে, মানে তুমি ঘুমোতে পারো না। তো এই হুকারচিদের বারবার খুব প্রশংসা করা হচ্ছে। যারা হুকার দেবে তারা খাঁটি ঘিয়ের লুচি 12 বছর ধরে খায়। এই আঁকা পাকা জানলাটা হয়তো খুব সোজা করে দেখা যাচ্ছে না, কিন্তু খুব বিচিত্র একটা জীবন ভাবনা আমি যেটা পেয়েছি, আমি সেটা প্রায় আপনাদের মাথা খারাপ করে এই যে অনুভব দেখলাম। মহাভারতকে সেটাকে অবলম্বন করে একটা অনুবাদের জায়গাটা, ওই যে যাতায়াতের পথটা কোথায়, মূল একটা তো কিছু ছিল, একটা প্রচলিত কথা ছিল ভারত জুড়েই, সেটাকে কিভাবে ভিড়রা তাদের মতো করে সৃষ্টি করলো, পুনঃসৃষ্টি করলো, সেটা একটা চমৎকার উদাহরণ এই বইটা। আর এটা খুব আসলে কোথাও তো সংস্কৃতিটা অনেক ক্ষেত্রেই আলাদা আদিবাসীদের সঙ্গে, মানে আমাদের আলাদা। যেমন পাহাড়ের নাম, ওই যে যেখানে ভিড়টা থাকতো ভীম বৈঠা, যেটাকে বলা হয় যে প্রাচীনতম গুহা তীর্থ মধ্যপ্রদেশে,
তার তৈরি হলো, পাহাড়টার নাম কি হলো ভীম বৈঠা। পাহাড়টা ভেঙে ভেঙে পড়েছে তো এত হাজার শত শত হাজার হাজার বছর ধরে, আর পাথরগুলো ভেঙে ভেঙে পড়েছে, বলছে ভীম বসেছিল বলে পাহাড়টা ভেঙে গেছে, পাহাড়টার নাম হয়ে গেল ভীম বৈঠা। বিস্তীর্ণ বন এবং পাহাড় মেলা জায়গা, সেটা মধ্যপ্রদেশে। সেই গুহা চিত্রগুলো তার গায়ে সব অসম্ভব চমৎকার সব ছবি, কতদিন আগে করা হয়তো, ভাঙা গুহার পাথরগুলোর নিচে থাকতো। এরাই তো এই সবগুলো রচনা করেছে। এবং আমি একবার ওই আমার তো সেই গণেশটা পেয়েছি, সেটা হচ্ছে পেতলের গণেশ, ডোকরার কাজ। তো সে দেখেছি গণেশ, সেদিন মুখটা আমাদের রং গণেশ নয়, গণেশের সুরটা ওপর থেকে নিজে মধ্যে নেমে গেছে, আর হাত দুটো মোটা নয়, সরু সরু হাত, তখন মোটা হাত ধরে কামড়ও সরু সরু, আর পেটের কাছে একটা মাদুর। তো তাকে জিজ্ঞেস করে আমি সেটা দেখলাম, বলতে ভিড়রা অত খাবার পায় না যে তাদের ভুড়ি হবে, কিন্তু ভুড়ি ছাড়া কি করে গণেশ বোঝানো যাবে, সেই জন্য ওই মাদরটাকে দিয়ে ওকে বসিয়ে দিয়েছে, মাদরটাকে ভুড়ি বলে মনে হয়। এই যে কোথাও যে ভেঙে নিচ্ছে কোথাও, গণেশ বলে না, ওরা বলে গুনকো। এই যে গুনকো, তো পেটটা ইয়েটা হলো কিন্তু পেট তো গণেশের রানী, পেট ছাড়া গণেশ নেই। তো এই যে গণেশের পেটটা হলো কোথা থেকে, বলতে যে ওই শিব অত জানতো না যে ওর ছেলে পিলে আছে, কার্তিক গণেশ গণেশ দুজন আছে, ওরা দুর্গার কাছেই থাকতো। তো দুর্গা আবার চাঁদ যাওয়ার সময় দুর্গার জায়গায় থাকতো, শিব এক জায়গায় থাকতো। তো ওই যাওয়ার সময় দুর্গা যে বাচ্চা দুটোকে বলে গেল, শিবকে শিব ধ্যান করছিল যে বাচ্চা দুটো থাক, তো বাচ্চা দুটো রেখে চলে গেছে। এবার দুর্গা নদী থেকে চাঁদ ফিরছে না, তারপরে শিবের ধ্যান ভেঙেছে, বলছে তোমরা কে কোথা থেকে এসছো, তোমরা বলছে ছেলেগুলো পটপট কথা বলে, তোমরা তো জানান, তোমরা তো জানান, কেন বলবো। শিব রেখেছে, একটা বাচ্চার মাথায় দুম করে মেরেছে, মেরে দেওয়া মাত্র সেটা পড়ে গেছে। ওই যে গণেশ সেই গণেশ পড়ে গেল। সেই গঙ্গা দুর্গা এসে বলছি কি হলো, আমার ছেলে মেরে ফেলেছে, কি করবে না, মারেনি, গলাটা কেটে দিয়েছে, সেই গলাটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর কি করবে, তারপরে তখন ওই দুর্গা চিৎকার করার পর ওই ব্যবস্থা দেখছি, ওই অনেকগুলো নদীতে অনেকগুলো হাতির কাঁটা হাতি ভেসে যাচ্ছে। সে হাতির মধ্যে একটা হাতির দুটো মাথা ছিল, তার একটা মাথা ছিল বাড়তি মাথা আছে একটা, ওই এখানে লক্ষ্য নেই। হাতির মাথা একটা মাথা কেটে হাতি মারেনি, হাতির দুটো মাথা ছিল, তার একটা কেটে। এটা কিন্তু ভিড় কাহিনীতে এটাই আছে, সেই মাথাটা কেটে এনে ওর মাথায় বসিয়েছে। তখন কিন্তু আদৌ গণেশের কোনো ভুঁড়ি ছিল না, কিন্তু ভুঁড়িটা মাথাটা তো বড় হাতি, আর ওর মাথাটা তো দেহটা তো ছোট, ওই খুব জোরে যেতে আটকাচ্ছে না, একবার জোরে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়েছি মাথাটা বসেছে, পেটটা হয়ে গেছে। এই করে গণেশের মুখর ভুঁড়ি বলে। এই যে একটা লৌকিক যে আমাদের জগৎ আছে, যে জগৎটার সঙ্গে আমাদের অর্থনীতি মেনে না, আমাদের খাদ্য মেনে না, আমাদের পরিবেশের চিন্তা মেনে না, কোথাও একটা আলাদা, এই জগৎটাকে যারা যেটা করেছে দীর্ঘদিন করছে, প্রায় প্রত্যেক সপ্তাহে সেটা নিয়ে বা মাসে হয়তো দুটো লিখছে, এই যে পরিবেশ, তাদের পৃথিবীকে জানার মতো, তাদের পৃথিবীর সঙ্গে যে সম্পর্ক অনেকগুলি প্রাকৃতিক, এবং এই যে অনুবাদে তাদের মতো করে নিচ্ছে, এটা কিন্তু আমাদের ছিল। আমাদের পরে অনুবাদের তত্ত্বের তত্ত্ব অনেক বাংলায় জটিল হয়ে গেছে, কিন্তু আমাদের কি ছিল বাংলা ভাষা 500 বছর 600 বছর আগে কি ছিল? তখন কৃষি কিন্তু আবিষ্কার হয়নি, শিক্ষিত কিন্তু কোথাও কিন্তু লেখা হয়েছিল কিনা জানি না, চর্যাপদ কোনো পাহাড়ের দিকে একটা হয়েছিল, কোথায় হয়েছিল জানি না, বঙ্গদেশের কোথায় হয়েছিল, বঙ্গদেশের বাইরে হয়েছিল, কেউ কেউ তো বলে শিলচর হয়েছিল, তখন তো এটা এই অংশের মধ্যে ছিল। তো সেইখানে কিছুই ছিল না। তখন ওই পুরিয়া কীর্তিবাস সে পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে পর সে ওই গৌড়ের রাজার কাছে দেখা করতে গেল। গৌড়ের রাজা বললো তো কি করতে পারো না, আমি পড়াশোনা করেছি, পণ্ডিত হয়েছি, দেখা করতে যাচ্ছি, বলে একটা কাজ করতে পারবে? বলো কি বলো, রামায়ণটা আমাদের বাংলা ভাষায় আনতে পারবে? বললো সংস্কৃতি, এত সংস্কৃত জানে না, আমাদের লোকজন খুব কম লোক জানে।
তখন সে ওই বললো মানুষ সাথে পড়তে পারে বাংলা ভাষায় রচনা অনুবাদ করি। ওই যে অনুবাদ করে সে কি বিশাল কাজ। বললো কি চাই তোমার অনুবাদ করবে? বললো আর কিছু চাই না, আমি শুধু কবি হিসেবে সম্মান চাই। তো তখন ওর মাথায় ওই চন্দনের ছড়া টড়া দিল, একটা উত্তরীয় করিয়ে দিল, অতীয় খুশি হয়ে গেল, ফেরত চলে এলো, এসে রামায়ণ লিখতে শুরু করে দিল। সবটা কিন্তু রামায়ণ মুখের দিকে লিখে দিল। রামায়ণের দুটোর দিতে বাল্মীকি রামায়ণের সঙ্গে তফাৎ আছে, কারণ দুটোর প্রথম হচ্ছে যে অনুবাদ করছে আর যে মূল রামায়ণ লিখেছে দুটো আলাদা লোক। মানে ব্যাপার হচ্ছে আমাদের কীর্তিবাদ কিন্তু বৈষ্ণব পরিবারে, এমনি কীর্তিবাদ মনে শিব হিসেবে শিব, কিন্তু আমরা ওরা বৈষ্ণব। আর বাল্মীকি তো লঙ্কার দস্যু লঙ্কা করছিল, ওর মনের জোর অনেক বেশি ছিল। ওই যখন ভরত যখন বলে দিল, ওই যখন দশরথ দাদার কৈকেয়ী যখন বলে দিল যে ভরতকে রাজা করতে হবে, তুমি রামকে বনবাসী পাঠাও, তখন লক্ষণ দিয়ে বললো দাদা তুমি অনুমতি করো, কাটিব কটক, আমি ভরতের কটক পেখে নিত বা দু টুকরো করে দেবো। এটা বলে কিন্তু মূল রামায়ণে ছিল তো যে আমাদের এখন শত্রু দশরথ, তুমি দশরথকে মেরে ফেলবো, দাদা তুমি আমাকে অনুমতি দাও। এই পর্যন্ত কিন্তু গেল না। দেখলো বাঙালি বাবাকে মারছে রাজ্যের জন্য, এইটা বাঙালিরা মারবে না। আর তার বৈষ্ণব দীক্ষাটাকে বারণ করলো যে না, এতটা তুমি নৃশংস হয়েও না। কিন্তু বাল্মীকি যেহেতু রক্ষা করছিল, উনি আপন মনে লিখে যেতে পেরেছেন। এই অনুবাদে হচ্ছে কত পরিবর্তন হচ্ছে। একদিকে রাম সীতা এরা সব যে একটা গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে আছে, বনবাসে যাচ্ছে, যার নদীর ধারের যা বঙ্গা দিচ্ছে, উত্তর ভারতের কোথাও গঙ্গা রয়েছে একবারে। খেজুর গাছ আছে, কি বলে সুপুরি গাছ আছে, তারপরে ডাবের গাছ আছে, প্রচুর আম গাছ আছে, যা পেয়েছে পুলিয়াতে গঙ্গা ধারে সব রামায়ণের মধ্যে ঢুকে গেছে। মানে এই যে অনুবাদের প্রতিযোগিতা কিভাবে তারা বলতে দেয়। ঠিক মহাভারতের ক্ষেত্রেও নানা কিছু পরিবর্তন হয়েছে। মহাভারতের ক্ষেত্রে কিছুটা বাদ দিয়েছে, কিছুটা গ্রহণ করেছে, আর সব শেষে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শেষে একটি কথা বলে দিয়েছে মহাভারতের কথা অমৃত সভা কাশীরাম দাস পায় সুরগুণ্যবান। তখন কিন্তু মূল মহাভারত কে লিখেছিল সেটা কিন্তু ওখানে বোঝা যাচ্ছে না। মানে বোঝা যাচ্ছে যে অনুবাদও তার জায়গাটা কিন্তু ওখানে চলে আসছে। ওখানে প্রচুর পরিবর্তন উনি ঘটিয়েছেন, যার মূলে ছিল না সেগুলো উনি করেছেন। ঠিক একই রকমের আমাদের যে বিষ্ণু পুরাণ সেগুলো, যেগুলো ভাগবত গুলো অনুবাদ হচ্ছিল, সেই ভাগবত অনুবাদ হচ্ছে মালধা বসু, সে অনুবাদে লিখে বালক কৃষ্ণ এই যমুনার ধারে ধারে ঢুকছে, দুপুর হয়ে গেছে, তখন বলছে তুমি যমুনার ধারে ধারে ঢুকছো, বেলা দ্বিপ্রহর হয়ে গেছে, তুমি এসো, এসে ভাত খেতে হবে তো। এখন একটা বড়ই সে আমাদের কৃষ্ণ জীবনী সংস্কৃতে যত ভালোই ভাগবত লেখা হোক, সে যখন বাংলাতে অনুবাদ হবে সে কৃষ্ণ দুপুরবেলার নাম ভাত খেলে চলে। এই যে কোথাও অনুবাদের মধ্যে বদলে যাচ্ছে, ওখানে কিছুই নেই, দুধ কি আছে, ওরা ভাত খাওয়াবে না, আর এখানে কৃষ্ণকে ভাত খাওয়াবেই খাওয়া বসে। তাই এইভাবে যে বলতে অনুবাদ যাচ্ছিল, এবং কাশিরামটা একটা মহাভারত শেষ করতে পারেনি, প্রায় অর্ধেকটার মতো বলেছিলেন, বাকি ভাইপো এরা বা পারিবার, তাহলে যৌথ অনুবাদের কনসেপ্টটা সেটা। আর অনুবাদ যে কেন করার জন্য কে করেনি, রামমোহন রায় করেছেন উপনিষদগুলো, কেন অনুবাদ করেছে, বলতো সংস্কৃত পড়া যাবে না দেশ ভাষা, তাহলে লোককে শুধু ভুল হয়ে যাচ্ছে, সংস্কৃত এই লেখা আছে, পুরাণের উপনিষদে এই লেখা আছে, যা লেখা লেখে ও তো পড়ে নিজে পরিচয় পড়া আছে, ও তো জীবিকা পূজা নিজেও পড়েনি, ও আর ভুল লোকে বোঝাচ্ছে। রামমোহন রায় সেজন্য বলে যে মূল তুমি দেখো কি আছে, বল কিছু নেই বলে, এই সুরা দর্শনের কথা আছে, জীবন কিরকম হবে, সেই জন্য উনি অনুবাদ করেছিলেন। উনি উপনিষদের দর্শন শেখবার জন্য করেননি, উনি ভয় বাংলার জন্য করেছিলেন যে বাংলাতে তো দেব ভাষা নয়, তাই সবাই বলতে পারে করে দেখো কি আছে, তোমাদের যে ভয় দেখাচ্ছে ভাবনা কিছুই নেই। ওই যে এলেন বিদ্যাসাগর অনুবাদ করছে ভালো মূল সংস্কৃত সাহিত্য, বাংলা তো কিছুই নেই, তখন কি আছে, বিদ্যাসাগর যখন বাংলা লিখছেন, বাংলা উপন্যাস একটা লেখা হয়নি, বাংলা নাটক একটা লেখা হয়নি, কোনো বড় অন্যান্য কাজ হয়নি, কাব্য আলোয় নেই, কোথায় তখন সব এগুলো তো 1840-50 দশক কিছুই তো নেই, শূন্য।
59 তো শুরু হচ্ছিল বা একটু হয়তো আগে সামান্য 2-1 বছর আগে। তাই তিনি যে অনুবাদ করছেন এবং অনুবাদের কথা কেন করছেন বারবার বলছেন, বুড়ি বুড়ি সংস্কৃত শব্দ পদ বাংলায় না ঢোকালে বাংলা হিন্দি ও ভাষাগুলির অবস্থা অতিহীন। তাহলে অনুবাদ দিলে আবার বাংলা ভাষাটা সফল হবে, কারণ আমি তো তখন শব্দগুলো ঢুকবে আমার ভাষা। তাহলে ভাষার উন্নতির জন্য দরকার, মূলে ভুল আছে ভুলটাকে ভয় কাটানোর জন্য দরকার। এটা বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ কবিরের অনুবাদ করলেন নিজে, এবং তার আগে হিন্দি সাহিত্যের নবরত্ন বলা হতো, এখন বিয়ে বাড়িতে খাবারে দেয়। তখন হিন্দি সাহিত্যের নবরত্ন যেটা বলা হতো, সেই নবরত্নতে কবি ছিলেন। কবি সে তালিকা থেকে রবীন্দ্রনাথের অনুবাদ ও ভূমিকা করার পর হিন্দি জগতের মানুষজন কবিকে পদমর্যাদা দিল। কবি সে অনুবাদ কোথায় নিয়ে যেতে পারে, যাতে ভূমিকাটা অনুবাদের মধ্যে যে যোগ, যে পদ যে তৈরি হচ্ছে, বিনিময়ের যে জায়গাটা তৈরি হচ্ছে, এই জন্য অনুবাদ অত্যন্ত জরুরি। সেই কাজ করেছেন। তুলনামূলক সাহিত্যটা ভারতবর্ষে কোথাও ছিল না। এই যাদবপুর থেকে যেটা শুরু হলো, যে তুলনা করতে গেলে তো আর একটা কিছু চাই, তুলনা ছিল। সে তো বঙ্কিমচন্দ্রই করেছে। বঙ্কিমচন্দ্র জয়দেব বঙ্কিমচন্দ্র বিখ্যাত রবীন্দ্র আছে, তাই সেটা আছে। রবীন্দ্রনাথ তো দেশজমানের সঙ্গে আমাদের শক্তিশালী অনুবাদ করে তুলনা করে তুলনামূলক পাঠ তৈরি হচ্ছিল। যেটা ছিল না সেটা একাডেমিক ভাবে এই যে পাঠটা যে পাঠ্যক্রমের মধ্যে আছে, সেইটা বুদ্ধদেব বসু করলেন। শুধুমাত্র করলেন যাদবপুরে, যেটা গোটা ভারতবর্ষ জুড়েই তো সেটা পরে নানা বিশ্ববিদ্যালয়ে ছড়ালো এই চেহারাটা। তার আগে তো আমরা সবাই বাংলা ইংরেজি এভাবেই পড়তাম, মানে যে ইংরেজি পড়েছে সে বাংলা পড়ার দরকার আছে বলেই মনে করতো না। যে বাংলা পড়তেন সে আর ইংরেজিতে যদি আমার তো জটিলতায় ঢুকবো কেন, এইরকম একটা যে ব্যাপার ছিল। এই যে বাংলা ইংরেজি সংস্কৃত এই তিনটিকে তো মিলিয়েছিলেন বুদ্ধদেব বসু এখানে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তো তাদের শশীভূষণ দাশগুপ্তকে তো ডেকে এখানে অধ্যাপনা করিয়েছে। এখান থেকে তো বিদেশ থেকে যারা সেই সময় এসেছেন তাদের তো এনেছে, এই বিভাগে তো তাদেরকে দিয়ে পড়িয়েছে। তাই কোথাও এই পরিসরটা তৈরি করছিলেন। মানে রবীন্দ্রনাথ বলেছিলেন ছোট ইংরেজ আর বড় ইংরেজ। ছোট শেক্সপিয়াররা হচ্ছে বড় ইংরেজ, আর ছোট ইংরেজরা হচ্ছে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালিয়েছে। এই দু রকম যে পয়েন্ট, ছোট বাঙালি হবো না বড় বাঙালি হবো, সেটাও মনের বিস্তারের উপর নির্ভর করছে। মানে আরো কথায় নিজেকে যুক্ত করবে, এটাই তো কাশিরাম দাসের লক্ষ্য ছিল। ভূমিকাতে তো সেটাই লিখেছে। এখন আমরা যদি বাঙালি হয়ে সর্বভারতীয়তা দিয়ে যদি না বাঙালি হতে পারি, তাহলে আমরা বাঙালি পার্টির মতো হয়ে যাবে। এই যে কোথাও যে একটা সর্বভারতীয়তার জায়গা দেব, তাই নয়। আমরা এখন বলছি ভারতীয়তা, যে লিখেছিল সে তো মহাভারত ভেবেছিল, মানে আরো বড়। মানে রামায়ণ হচ্ছে তখন শ্রীলঙ্কাতে নিয়ে চলে গেছে, তখনকার দিনে এই কাজ করেছে। মহাভারত কত বিস্তার নিয়ে কাজ করেছে। এই যে অনুবাদের বড় জগৎ, তারা যে যোগসূত্রটা ধরে গেছে, অপর অনুবাদের কাজগুলো ধারাবাহিকভাবে করে গেছে, আজও করছে। এগুলো তো আর বিশেষ করে আদিবাসীদের সঙ্গে তাদের সাথে আপনার একটা অনুবাদ করেছিল, ওদিকে মনেও করে লেকচার একটা অনুবাদের বড় কাজ করেছিলাম। আর একটা ভাষায় অনুবাদ করেছিলাম, সেটা 120-25 ঘরের মানুষের ভাষাটাই কথা বলে, বংশী। বংশের 7 থেকে 7.5 মানুষের ভাষায় কথা বলে। তো তাদের সব ওয়ার্কশপ করে সাহিত্য একাডেমি থেকে আমরা তাদের লেখাগুলো নিয়ে ইংরেজি বাংলাতে দুটো অ্যান্থোলজি করেছি। ফোকটাইলস আছে, তার কি অসামান্য ভালো, মানে একটা 700 লোকের ভাষা দিয়ে এরকম সাহিত্য তৈরি করতে পারে, বংশের ভাষা সেটা। তারপরে আমি পরে ওগুলো খোঁজ করতে গিয়ে দেখলাম এগুলো আমাদের বলতেছিল চন্দ্রকান্ত মুরাশি অবড়। আমি কলেজের সময় চন্দ্রকান্ত, আমি বইটা একটা ভারত জড়ার প্রথম কথা, সে বইটা উৎসর্গ করেছি জোহন বংশের। জোহন ওই ভাষার কবি, তো সেই জোহনকে কিন্তু উৎসর্গ করে তাকে আর আমি বইটা দিতে পারিনি। ওকে বলতাম যে করেছি সে যেটা হয়েছে
মোবাইলটা ছিল, পরবর্তী মোবাইলের আর পে করতে পারেনি, মোবাইলটা ওরা চালু নেই, বোধহয় মাসে মাসে 70 টাকা ভরা যায়। এই জায়গাতে না কবি আসে। আমি জোহনকে বললাম, জোহনকে দিয়ে কিছু 2-4টে গল্প অনুবাদ করিয়ে আমার রাইসবাড়িতে দিয়েছিলাম। পরে আমি জোহনকে পরিচিতি অনুবাদক, আমি জোহন তুমি কি পাস? জোহন বললো স্যার আমি 8 পাস। আমি বললাম ও 8 পাস পরীক্ষাটা দিয়েছিলে? না না, সব পরীক্ষা পড়াশোনা হয়ে গেছে, পরীক্ষাটা দেওয়া হলো না। তখন আমার ঝড়টা এলো। আমি বললাম তো তুই কি চাকরি করো, কি লিখবো? না আপনি রোডে লিখুন, রোডে লিখুন। রোডে কি চাকরি? ওই কন্ট্রাক্টরি, আমি তুই কন্ট্রাক্টরি করো? না না, ওই কন্ট্রাক্টরের আন্ডারে আমি কাজ করি, পিচ দেওয়া হলে আপনি কঠিন পিচ পড়লো কোথায়, এখন পড়ছে পৃথিবী এখন কোথায়? শিলংয়ের রাস্তায় পিচ দেওয়া হচ্ছে, স্কলচিপ দেওয়া হচ্ছে, ও মাপে। সেইটা হচ্ছে ওদের ভাষায় কবি। কাজে এদের লেখা এগুলো তো পৌঁছে দেওয়া, জয় এই কাজটাই করছেন, ওদের কথাই বলছেন বারবার প্রত্যেকটা লেখায়। শুধু আজকে বক্তৃতা নয়, সেই জায়গা থেকে আমাদের এই জায়গাটা, আমাদের জানার জায়গাটা অনেকটা বিস্তার পেল। ওই বইটার তো মাধ্যমে ঘটেছে, আরো বইয়ের মাধ্যমে ঘটেছে, আজকে বক্তৃতায় আবার অনেকগুলো নতুন কথা হলো। কাজে আমাদের অনুবাদ কর্মের যখন কথা ভাববো, বিশ্বের কথা ভাববো, সব জায়গায় ভাববো, কিন্তু আমরা যেন এদের কথা না ভুলে যায়। কারণ এই অংশটাও কিন্তু আমাদের সংস্কৃতির একটা বড় অংশ, এবং যে অংশটা কিন্তু এই একটা কথা সাহিত্য খুব ভালো জানে, কারণ আমরা একাধিকবার ওই লেকচারের যে ট্রান্সলেশন এই সকালবেলা অভিবাদন জানা, নমস্কার বলা হয়, গুড মর্নিং বলা হয়, ওরা বলে আচুলে। আচুলের মূল কথাটা হচ্ছে যে আমি হিমালয় বা পাহাড়কে আমি তাকে সব প্রণাম জানাই, জয় মা হিমালয়। এই সব একটা একজনের সঙ্গে আরেকজন দেখা হচ্ছে, দুজনেই পাহাড়ের কে প্রণাম জানাচ্ছে, একে নয় পাহাড়টাকে প্রণাম, সেও আচুলে বলছে। এই যে দুজন মানুষের দেখা হয় আর প্রণাম জানায় একটা পাহাড়কে, এই শিক্ষা, এই সংস্কৃতি, এই দর্শন, এটা তো আজ খুব দরকার। যখন দিল্লি থেকে এই গত সপ্তাহে দিল্লির আগে এসেছি, সবাই বলছে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, পলিউশন যে মাত্রায় পৌঁছে, পলিউশন যে মাত্রায় পৌঁছেছে। এইভাবে তো আমরা ওরাও তো আমাদের পরিবেশটা নষ্ট করছি। সেই সময় আদিজীবীরা সেই সংস্কৃতি, প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক, এগুলো আবার নতুন করে আমাদের নিজেদের সাথে জানতে হবে। এবং আমার মনে হয় যা ঠিক এই জায়গাটাই বলতে চেয়েছে যে আমাদের আরো বেশি আদিবাসী দর্শনের সঙ্গে, তার সংস্কৃতির সঙ্গে, তার সাহিত্যের সঙ্গে এবং তার অনুবাদের সঙ্গে নিজেদেরকে নমস্কার।